আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে জানাচ্ছি সুপ্রভাত। এবং সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে বরাবরের মতো আবার হাজির হলাম আপনাদের সামনে। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলের কি অবস্থা? শারীরিকভাবে, মানসিকভাবে বা পড়ালেখার দিক থেকে কেমন আছেন আপনারা? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আচ্ছা, ভালো কথা, কোনো ভিজুয়াল বা অডিওতে কোনো প্রবলেম হচ্ছে কি একটু ক্লিয়ার করে দিবেন, তাহলে আমরা মোটামুটি ক্লাস স্টার্ট করে দিব। হ্যাঁ, আমি বলেছি ভয়েস অথবা ভিজুয়ালে কোনো প্রবলেম আছে কি না। যদি কোনো প্রবলেম না থাকে, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, আমরা ক্লাস স্টার্ট করে দিই, কেমন? আচ্ছা, তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মোটামুটি আমরা টার্গেট রেখেছি আপাতত যে আমরা দুইটা কমপ্লিট করব, কুরিন আর হচ্ছে অবচয়। সরি, আমরা এই দুইটা জিনিস টার্গেট রেখেছি। যদি পসিবল হয় বা ক্লাসে টাইম আমরা মোটামুটি ইসের ভিতর শেষ করতে পারি, তাহলে দুটোই কভার করব। আর না হলে দেখা যাক আমরা কোন পর্যন্ত যেতে পারি, ঠিক আছে? তো সবার কাছে রিকোয়েস্ট করব, গত ক্লাসে কিন্তু আমরা কোনো প্রকার ম্যাথ করিনি। সো আজকে যে দুইটা টপিক আছে, দুইটাই ম্যাথমেটিক্যাল। আর খুবই হাইলি রেটেড টপিকগুলা, এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন আসেই। এখান থেকে না পেলে এখান থেকে পাবেন, এখানে না পেলে এখান থেকে পাবেন। সো আমি রিকোয়েস্ট করব সকলকে একটু মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে ক্লাস করা। যদি লেন্দিও হয় তাহলে যাতে মোটামুটি বুঝতে পারি, সমস্যা নেই, আমি স্লোই যাব, যাতে কারো অসুবিধা না হয়। আর যদি ক্লাসের ভিতরে কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে তো অবশ্যই জানাবেন। আর একটা কথা হচ্ছে, যদি আপনাদের প্রিভিয়াস মানে যে ক্লাসগুলো নেই তার ভিতর যদি কোনো আর যদি প্রিভিয়াস কোনো সমস্যা থাকে বা ক্লাসগুলোতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে কাইন্ডলি একটু জানিয়ে দিবেন বা বলবেন, ভাই আমার এই লাস্টের যে টপিকটা পড়িয়েছিলেন বা কাভার করেছিলেন সেখান থেকে এটা বুঝিনি। তো আমি ট্রাই করব এটা সলভ করে দেওয়ার জন্য। আর যদি, আমিও মানুষ, হিউম্যান বিং, আমি যে সব কিছু জানবো এমন না। যদি নাও জানি, পরবর্তী ক্লাসে বা ফার্দার যে কোনো অনওয়েতে আমি জানিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো প্রথমে আমরা কুরিন দিয়ে শুরু করি আজকের ক্লাসটা। এখন কথা হচ্ছে কুরিনটা কি। কুরিন আমরা কুরিনকে অনেকভাবে জেনে থাকি। যদি ইংলিশে বলি তাহলে যেটাকে আমরা ব্যাড ডেট বলি, তারপরে কুরিন বলি, তারপরে অনাদেই পাওনা খরচ। যেভাবে আমরা বলি না কেন, কনসেপ্ট টোটালি কি সেম, সেমই, মানে এটা নিয়ে আমাদের আহামরি কোনো প্রবলেম নেই। বাট কথা হচ্ছে যে কুরিনটা আমরা কেন করব। আমাদের কুরিনটা, যেমন লাস্ট ক্লাসে আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস পড়েছিলাম, সেখানে একটা আমাদের কনস্ট্রেন্ট ছিল, মানে হলো সীমাবদ্ধতা ছিল, কি রক্ষণশীলতা, তাই না? আমরা এই যে এই কনসেপ্টটার সাথে মোটামুটি দেখে আসছি। রক্ষণশীলতা আমাদের বলতেছে যে আমাদের যদি সম্ভাব্য কোনো ব্যয় হয়, তাহলে সেই সম্ভাব্য ব্যয়কে আমরা কি করে দিব, ব্যয় হিসেবে দেখিয়ে দিব। আর এই যে এই নীতির জন্য আমরা মোটামুটি কি ধার্য করি, এই যে আমরা কুঋণ বলি, অনাদায়ী পাওনা খরচ যেটাই বলি না কেন, আমরা জাস্ট এই সীমাবদ্ধতা বলি, এই নীতি বলি, ধারণা বলি, যেটাই বলি না কেন, এর জন্য আমরা কি করে থাকি, কুঋণ ধার্য করে থাকি। কুঋণ ধার্যের কয়েকটা রিজন হতে পারে, মানে ইন জেনারেল বা লিখিত জন্য হতে পারে, বা কয়েকটা আমাদের যদি বলে যে কোন কারণে আমরা কুঋণ ধার্য করব বা অনাদায়ী পাওনা বা ব্যাড ডেট আমরা করব, ইনকার করে নিব, তার ভিতর অনেকগুলো রিজন হতে পারে। ফার্স্টে হতে পারে যে কুঋণ হওয়ার মানে এই না যে আমরা যাদের কাছে টাকা পাই তারা চোর, বাটপার, ছেঁচড়া। ছেঁচড়া হলে আমরা ছেঁচড়া, আমরা মোটামুটি, তারপরেও আমরা সবাই ছেঁচড়া না, আমরা ভালো।
কিন্তু আমাদের যাদের কাছে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলস আছে বা দেনাদার, তাদেরকে আমরা একবারে টাকা না দিলে যে চোর ছেঁচড়া হয়ে যাবে তা না। মোটামুটি ধরে নিতে পারি যে সে হয়তো কোন জায়গায় বিজনেস নিয়ে চলে গিয়েছে, অথবা বাই মিস্টেক ভুলে গিয়েছে। তো এইসব রিজনের জন্য সে টাকা নাও দিতে পারে। ইভেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আমার আমার তো ইনকাম সোর্স মোটামুটি এই যে টিউশন বা এই যে কোচিং ক্লাসেস এটসেট্রা। তো অনেক সময় হয়েছে যে অনেক স্টুডেন্ট টাকা দেয়নি, তো আমি ভেবেছি হয়তো সে দিবে না বা কোনো প্রবলেম আছে। তো 1.5 বছর 2 বছর পরেও কিন্তু সে টাকাটা আমাকে রিপে করেছে, বলেছে ভাইয়া আমি এটা মনে ছিল না। তো এই যে কুরিন হওয়ার মানে এই না যে টাকা মেরে দিল, এটার এমন হতে পারে সে ভুলে গিয়েছে বা তখন তার সমস্যা ছিল। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে না, ইচ্ছাকৃতভাবে অনেক সময় কম দিয়ে থাকে। তো এই যে কয়েকটা রিজন, এইগুলো মিলে আমাদের কি করতে হয়, এই কুরিনের উদ্ভব হয়, তাই না? তো এই কুরিন উদ্ভব যেটা হয়, এটা আমাদের জন্য এক ধরনের, আমরা এটাকে সাধারণভাবে কি বলি, সাধারণ ভাষায় আমরা বলি খরচ, কিন্তু এইটাও এক ধরনের কি, বিপরীত সম্পদ। কেন বিপরীত সম্পদ? কারণ এটা আমার অ্যাকাউন্ট রিসিভেবলস বা আমার দেনাদার যেটা আছে সেটাকে কি করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। এর জন্য আমরা সাধারণ ভাষায় যদি আমাদের বিপরীত সম্পদ অপশন না থাকে, যদি বলে কুরিন কোন ধরনের হিসাব, তাহলে অ্যান্সার কি করব, খরচ। আর যদি আমাদের অপশনে এটা থাকে যে বিপরীত সম্পদ অপশনটা আছে, তাহলে আমরা কি অ্যান্সার করে দিব, তাহলে বিপরীত সম্পদ অ্যান্সারটা করে দিব। রিজন কি, যেমন অবচয়, অবচয় কি আমাদের এক ধরনের কন্ট্রা অ্যাসেট বা বিপরীত সম্পদ, ঠিক সেভাবে এটাও আমাদের এক ধরনের কি, কন্ট্রা অ্যাসেট। কিসের জন্য, কজ আমরা বলতেছি এটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলসকে ডিক্রিজ করে দিচ্ছে। বুঝা গেছে? তো এটা তো আমার কোন রিজনে গেল, কেন গেল, কোন কারণে করব, সেটা আমরা মোটামুটি গেল। এখন কথা হচ্ছে যে কুরিনকে আমরা কয়ভাবে ই করতে পারি, মানে আমরা যে চার্জ করব বা আমরা যে ক্যালকুলেশন করব, সেটা আমরা কয়ভাবে করতে পারি। এটা বলতেছে যে আমরা কুরিনকে মোটামুটি দুইভাবে ধার্য করতে পারি। এক হচ্ছে, এটা হলো সরাসরি অবলোপন। আর এই যে এটা যেটা আছে যে সরাসরি অবলোপনের পাশাপাশি আরো একটাই করা যায়, সেটাকে বলা হলো সঞ্চিতি পদ্ধতি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সামারি, যে আমরা রক্ষণশীলতার নীতি অনুযায়ী কুরিন করি। আচ্ছা, তো যেটা বলছিলাম, রক্ষণশীলতার অনুযায়ী আমরা কুরিন করি। কুরিন সাধারণত আমরা খরচ হিসেবে ধরলেও এটা প্রকৃতপক্ষে বিপরীত সম্পদ। তারপরে আমরা কুরিন ধার্যের পদ্ধতি বা আমাদের মেথড যেটা আছে, মোট কয়টা, দুইটা। একটা বলছে সরাসরি অবলোপন, আর একটা বলছে সঞ্চিতি পদ্ধতিতে। তা আমরা কখন কোনটা ফলো করব, কোন নীতিতে কোনটা ইয়ে আসতেছে, আমি সেটা এখন ডিসকাস করব। আচ্ছা, তো এই যে দুইটা যে বললাম, দুইটা নীতি বা দুইটা, সরি নীতি না, দুটো পদ্ধতি। এই দুইটা পদ্ধতির প্রথম যেটা আছে সেটাই যে সরাসরি। তো এখন এই যে আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যখন আমরা পড়েছিলাম, আমরা দুটো সীমাবদ্ধতা দেখেছিলাম, একটা রক্ষণশীলতা আর একটা কি ছিল, বস্তুনিষ্ঠতা ছিল না? মানে বস্তুনিষ্ঠার নীতি বলি বা সীমাবদ্ধতা বলি, যেটাই বলি, এই যে বস্তুনিষ্ঠা, এই ক্ষেত্রে বলতেছে যে বস্তুনিষ্ঠার নীতি বলি, ধারণা বলি, যেটাই বলি, বস্তুনিষ্ঠার নীতি বলতেছে আমাদের কি করা যেতে পারে, ক্ষেত্র বিশেষে সরাসরি আমাদের কুরিন ধার্য করা যেতে পারে। আর আমাদের রক্ষণশীলতা যেটা বললাম, আবার এই রক্ষণশীলতা অনুযায়ী আবার কি বলতেছে, যে সঞ্চিতি পদ্ধতিতে ধারণ করতে, মানে আমাদের চার্জ করতে হবে। এখন কেন, কেন এটা করতেছি, দেখেন আমাদের এই যে সরাসরি পদ্ধতি যেটা আছে, এটা আমাদের করার কারণ হচ্ছে এটা সব ধরনের প্রতিষ্ঠান সরাসরি পদ্ধতিতে কুরিন চার্জ করে না। কোন ধরনের প্রতিষ্ঠান করবে তাহলে? এটা করবে হলো যে ধরনের প্রতিষ্ঠানে খুব সামান্য পরিমাণ দেনাদার থেকে টাকা বিচ্যুতি হয়। মানে আমার ধরেন প্রত্যেক পার ইয়ারে বা পার সাইকেলে বা পার অ্যাকাউন্টিং ইয়ারে, যদি বা আর্থিক বছর যেটাই আমরা বলি না কেন, ফাইন্যান্সিয়াল ইয়ার, আমাদের এই বছরে যতটুক টাকা আমাদের বাকিতে বিক্রি হচ্ছে, সেখান থেকে যদি সব টাকায় উঠে আসে, তাহলে আমরা মোটামুটি এই সঞ্চিতি পদ্ধতি ফলো করব না। তাহলে সরাসরি কেন করব? কারণ আমার রেগুলার, আমার যারা ইয়ে আছে, আমাকে যারা পেই, মানে আমাকে যারা পে করবে,
তারাও কি করে না, তারা ডিফল্ট করে না, তারা ইন টাইম বা প্রপার ওয়েতে আমাকে পেমেন্টগুলো কমপ্লিট করে দিয়ে দেয়। যেহেতু তারা প্রপার ওয়েতে দিয়ে দিচ্ছে, তার মানে আমার সঞ্চিতি ধরার কোনো নাই, রিজনই নাই। তার জন্য কিন্তু বাই চান্স দুই একজন হঠাৎ, মানে সবাই তো করেই না, হঠাৎ বাই মিস্টেক, মানে রেয়ার আমার কোম্পানির জন্য, যখন আমার কোম্পানির জন্য যে এই যে ডিফল্ট হওয়ার চান্সেস খুব কম এবং রেয়ার, মানে নেই বললেই চলে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি অবলম্বন ধার্য করব। সরাসরি অবলম্বন আর সঞ্চিতির ভিতর পার্থক্য কি? সরাসরি অবলম্বন করলে ডিরেক্ট আমরা অ্যাকাউন্ট রিসিভেবলস বা দেনাদার যেটা আছে এটা সরাসরি কমিয়ে দেই, কিন্তু এই সঞ্চিতি পদ্ধতিতে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলস ডাইরেক্ট কি করি না, কমাই না। এটা সঞ্চিতি যেটা আছে আমাদের সঞ্চিতির ব্যালেন্স থেকে আমরা কি করে দেই, এই সঞ্চিতি থেকে কমিয়ে দেই। এটা হচ্ছে দুইটার ভিতর পার্থক্য। সরাসরি থেকে আমাদের এটা হ্রাস পাবে, আর আমরা যদি রক্ষণশীলতার নীতি অনুযায়ী বা আমাদের সীমাবদ্ধতা অনুযায়ী যদি সঞ্চিতি পদ্ধতি করি, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, আমাদের সঞ্চিতির ব্যালেন্সটা আলটিমেটলি কমে যায়। এক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট রিসিভেবলস কমবে না বা দেনাদার কমবে না। আশা করি বুঝাইতে পারছি। তারপরে যদি এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকে সরাসরি বা সঞ্চিতি নিয়ে কাইন্ডলি জানাইতে পারেন। যেটা বলছি, যদি এই দুটো নিয়ে কোনো প্রবলেম থাকে বলতে পারেন। আর ভাইয়ারা এত গল্প কেন? ক্লাস করতে আসছেন, আপনারা তো এমনি তো ফাঁকিবাজ, এমনি কলেজ লাইফেও ছিলেন, ঠিক আছে, এখনো এসে। আচ্ছা, আমাদের একটু নেটে একটু প্রবলেম হচ্ছে, এর জন্য একটু ক্লাস ইন্টারাপ্ট হলো। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আচ্ছা সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। আচ্ছা দেখুন, আমাদের হলো যে কুঋণ ধার্যের পদ্ধতি হচ্ছে দুইটা, যেটা বললাম, সরাসরি পদ্ধতি, সঞ্চিতি পদ্ধতি, ঠিক আছে, পদ্ধতি দুইটা। আর দুইটা কোন কোন নীতি অনুযায়ী, আমাদের কাছে যদি কোয়েশ্চেন করে যে সরাসরি যে অবলম্বন আছে এটা কোন নীতি সমর্থন করে বা কোন ধারণা আমাদের সমর্থন করে, বা হিসাব বিজ্ঞান যে রীতিনীতি আছে বা সীমাবদ্ধতা আছে তার ভিতর কোনটা অনুযায়ী সরাসরি আমরা করতে পারি, এটা হচ্ছে বস্তুনিষ্ঠা। আর হলো রক্ষণশীলতা, এটা তো জানি যে সঞ্চিতি বা আমরা ইন জেনারেল যেটা আমরা করে থাকি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে সরাসরিটা কখন করব, সরাসরি করার রিজন হচ্ছে বা আমাদের ওয়ে হচ্ছে যে আমাদেরকে এরা সাজেস্ট করতেছে, যদি আমার কোম্পানিতে এই যে আমাদের যারা দেনাদার থাকে বা অ্যাকাউন্ট রিসিভেবলস বা প্রাপ্য হিসাব যেগুলো থাকে, এরা যদি ডিফল্ট খুব কম করে, মানে হলো আমি বাকিতে বিক্রি করছি, তারা টাকা দিয়ে দেয়, নিয়মিতই দিয়ে দেয়, তারা টাকা মেরে খায় না। এই টাকা যদি মেরে না খায়, আর যদিও বাই চান্স হঠাৎ দু একটা হতেই পারে না যে দু একজন দিতে পারতেছে না বা কোনো কারণে ভুলে গিয়েছে, যদি সামান্য কিছু পরিমাণ এমন হিসাব তৈরি হয় বছরে, খুবই সামান্য যেটা টাকার পরিমাণে, তাহলে সেই ক্ষেত্রে শুধু আমরা সরাসরি অবলম্বন করতে পারবো। আর যেসব কোম্পানিতে মোটামুটি রেগুলার ভাবে দেখা যায় বাৎসরিক আমাদের যা বিক্রি করি তার থেকে 5% 7% আমাদের টাকা কালেকশন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে হলো আমরা সঞ্চিতি পদ্ধতিটা ফলো করব। বোঝা গেল কি? আচ্ছা, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, কে বলছেন সমস্যা হচ্ছে, কে বলছেন সমস্যা হচ্ছে না, কাটটা নিব?
আচ্ছা, আমার ফোনে তো দেখা যাচ্ছে সাউন্ডের প্রবলেম নাই। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, এবার একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে মুভ করি, যে আমাদের কোন ক্ষেত্রে কিভাবে হতে পারে। তো আমরা ইন্টারমিডিয়েট বলি বা 9-10 বলি, আমরা যখন আয় ব্যয় বিবরণী 9-10-এ তো আমাদের এই ছিল না, কি যেন বলে, আমাদের এই যে প্রাপ্য হিসাবের আমাদের হিসাব সংরক্ষণ ছিল না, একাদশ দ্বাদশে ছিল। তো আমরা 9-10-এ তারপরও আমরা যখন আয় ব্যয় বিবরণী করেছি তখন কিন্তু এটা, যখন আমরা এই যে কুরিন খরচ বা আমরা হলো ওই যে অনাদায় পাওনা খরচ বের করার জন্য মোটামুটি একটা ফর্মুলা দেখেছিলাম। ইন্টারমিডিয়েট অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করে আসছেন, প্রাপ্য হিসাব সংরক্ষণ এটা। বা তারপরে আমাদের আয় ব্যয় বিবরণী করার সময় বা প্রাপ্য হিসাব আমাদের নির্দেনাদার বের করার জন্য হলেও আমরা এটা করে এসেছি। তো আমরা একাদশ দ্বাদশে যেটা আমরা করেছি, প্রথমে আমরা কি করেছি, অনাদায়ী পাওনা বা কুঋণ যেটাকে আমরা বলি, এটা আমরা একটা টাকা লিখেছি। এই টাকার সাথে আবার কি করেছি, যোগ নতুন অনাদায়ী যদি আসছে, নতুন অনাদায়ী পাওনা আসলে সেটা আমরা যোগ করেছি। তার সাথে এই যোগ করার পর এর সাথে আবার আমরা যোগ, আচ্ছা এখানে নামাচ্ছি না, এর পাশাপাশি আমাদের নতুন সঞ্চিতি যদি আমাদের সৃষ্টি করতে হয়েছে, সেটাও আমরা কি করেছি, যোগ করেছি না? তো এই তিনটা আমরা যোগ করার পর এইখান থেকে আমরা বাদ দিয়েছিলাম কি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাই না? এখান থেকে মোটামুটি যে ব্যালেন্স আসছে সেখান থেকে আমরা এই যে এটা বাদ দিয়েছিলাম, তাই না? তো এই যে বাদ দেওয়ার ফলে যেটা আসছিল এটাকে আমরা কি হিসেবে দেখিয়েছিলাম, যে এই বছরের অনাদায়ী পাওনা খরচ। তা আমরা মোটামুটি এইভাবে করে আসছি না? কিন্তু আমাদের কথা হচ্ছে, এখন তো শুধু আমাদের ওই অনাদায়ী পাওনা খরচ আসলেই হবে না। আমাদের ক্ষেত্রে দেখবে আমাদের কাছে কোয়েশ্চেন নানানভাবে করতে পারে, যে অনাদায়ী পাওনা খরচ কত, তারপরে এই ধরনের কোয়েশ্চেন করতে পারে যে আয় ব্যয় বিবরণীতে কত টাকা যাবে, বা আমাদের হলো ওই আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা যাবে। আমাদের এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। আবার আমাদের এই যে সঞ্চিতি যেটা আছে, এই যে সঞ্চিতি সৃষ্টি করি, বা আমাদের এই যে সঞ্চিতির যে হারটা আছে, এটা আবার দুটা ভাবে হতে পারে। একটা হতে পারে এটা দেনাদারের উপর আমাদের চার্জ করতে পারে, আবার এটা বিক্রয়ের উপরও বলতে পারে। তাহলে আমাদের বলতেছে যে সঞ্চিতি সঞ্চিতি আমাদের কি বলে দেয়, যে এত পার্সেন্ট সঞ্চিতি ধরতে হবে, তাই না? তো আমাদের এই যে সঞ্চিতি যেটা ধরতে বলে, এটা আমাদের যেটা বললাম যে এটাও দুই ভাবেই করা যেতে পারে। একটা হচ্ছে আমাদের দেনাদারের উপর ধরতে পারে, একটা বিক্রয়ের উপর ধরতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা এইভাবে করলেও আপনারা করতে পারবেন, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এইভাবে না করার জন্য। ঠিক আছে? কিভাবে করবেন, আমি একটা টেবিলের ভিতর মানে টেবিলের মতো করে টেবুলার সিস্টেম আপনাদেরকে আমি লিখে দিচ্ছি, ওইটা একটু কাইন্ডলি ফলো করবেন, তাহলে আমাদের জন্য স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, কজ এইভাবে করলে আপনি কোনটা কোথায় যাবে না যাবে সেটা বুঝতে পারবেন না। এর জন্য টেবুলার আকারে করলে আমরা কোনটা কোন কোয়েশ্চেন অনুযায়ী ওই টেবিল থেকে আমরা সরাসরি অ্যান্সারটা বের করতে পারবো। তার জন্য যদি এইভাবে কেউ করেন, আমি কাউকে ডিসকারেজ করছি না যে এইভাবে করবেন না, বাট কথা হচ্ছে এইভাবে থেকে টেবুলার পদ্ধতিতে করলে আমাদের জন্য মানে ইজি হয়ে যায় ব্যাপারটা। বোঝা গেল? টেবুলার পদ্ধতিতে কিভাবে করবো সেটা একটু দেখি। দেখুন, তো টেবুলার যখন করবেন তখন আমাদের মোটামুটি আমরা জানি যে কি করে নিতে হয়, ডেবিট ক্রেডিট থাকে মোটামুটি।
আচ্ছা, কুঋণ সঞ্চিতি, তো কুঋণ সঞ্চিতি যেহেতু আমরা জানি যে এটা আমাদেরকে সাধারণ সেন্সে সঞ্চিতি, আমি কিন্তু কুঋণ খরচ বলছি না। কুঋণ সঞ্চিতি সাধারণত এটা আমাদের জন্য এক ধরনের লায়াবিলিটিস হিসেবে আমরা জেনে আসছি। ব্যালেন্স শিটে এটা আমরা কোথায় দেখাই? ব্যালেন্স শিটে বা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে এটা আমরা লায়াবিলিটিসের পাশে দেখাইছি। তা আমরা জানি যে যত ধরনের দায় আছে সেই দায়গুলোকে আমাদের সাধারণত কোন ধরনের জের হয়? ক্রেডিট জের হয় না? তার মানে কুঋণ সঞ্চিতির যদি আমাদের প্রিভিয়াস কোনো জের দেওয়া থাকে, তাহলে সেই জেরের টাকা আমরা কোথায় বসাবো? ক্রেডিট সাইডে বসিয়ে দিব। তার মানে আমাদের কুঋণের যে জের থাকবে সেটা ক্রেডিট সাইডে এই পাশে আমরা বসাবো। বোঝা গেল? যেহেতু কেন বসাচ্ছি আমরা ক্রেডিট সাইডে, কজ আমার কুঋণ এক ধরনের লাইবিলিটি, আর লাইবিলিটির কারেন্ট মানে সাধারণত ব্যালেন্স কি হয়? ক্রেডিট ব্যালেন্স হয়। তার জন্য আমাদের যদি পূর্বের যে ব্যালেন্সটা দেওয়া থাকবে সেটা আমরা কোথায় বসাবো? ক্রেডিট সাইডে বসাবো। ঠিক আছে? তারপরে বলছে যে আমরা এই যে তাহলে ডেবিট সাইডে কি হতে পারে? ডেবিট সাইডে বলতেছে আমাদের যদি কুঋণ যে খরচটা হয় বা এই বছরের নতুন করে যদি কুঋণ ধার্য করা হয় বা যেটা আমরা কালেক্ট করতে পারি না। এখন আচ্ছা আমি লিখি তারপরে বলছি। দেখুন এখানে কুঋণ লিখে একটা লিখেছি লিখিত, একটা লিখেছি অলিখিত। এই দুটার ভিতর তাহলে আমি দুইটাই তো কুঋণ, তাহলে একটা লিখিত আর একটা অলিখিত হওয়ার কারণ কি? বা এটা হলেই বা এটা যদি আমাদের কোয়েশনে বলেও দেয় যে একটা আমার লিখিত কুঋণ আর একটা হচ্ছে অলিখিত কুঋণ, তাহলে কোনটার ক্ষেত্রে আমরা কি করব সেটা একটু বুঝতে হবে। কজ আমাকে যদি কোনো কিছু না বলে দেয়, যে শুধু বলে দেয় এই বছরে সারা বছরে কুঋণ হয়েছে এত টাকা, তাহলে এটা যদি বলে দেয় আমরা সাধারণত ধরে নিব এটা লিখিত আছে। কি বললাম? আমাদের যদি কুঋণের কথা বলে কোনো কিছু নাও বলে, তাহলে সেটা ধরে নিব সেটা আমার কোন ধরনের? লিখিত। আর যদি আমাকে অলিখিত হয় বা আমাদের যদি বলে যে লিখা হয়নি, তাহলে সে ধরনের কথা বললে সেটাকে আমরা কি ধরে নিব? অলিখিত। সরি। তো এই লিখিত হলেই কি আর অলিখিত হলে কি, এটার সাথে আমাদের কি সম্পর্ক বা এটা আমরা কেন করবো আর আমরা এদের বলবে কেন? এটা বলার রিজন হচ্ছে যে আমাদের একটা দেনাদার একটা মানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলস এর একটা ব্যালেন্স দিয়ে দেয় না? মোটামুটি একটা ব্যালেন্স দিয়ে দেয় আমাদের। সেই ব্যালেন্সের উপর আমাদের বলেন না যে এত পার্সেন্ট কুঋণ ধার্য করতে হবে। তো এখন কখন আমরা এই কুঋণ ধার্যটা কত টাকার উপর করব? ধরুন আমাদের বললো যে বছরের শুরুতে দেনাদার ছিল 50,000, আমাকে বললো যে বছরের মোট কুঋণ, শুধু বললো কুঋণ ধার্য করা হয়েছে 3,000, আর আমাদের টোটাল দেনাদারের উপর 3% কি করতে হবে? কুঋণ ধার্য করতে হবে। তাহলে এখন আপনারা বলুন তো, কি বললাম আমি আবার মুখে বলছি, আপনারা কাইন্ডলি একটু অ্যান্সার করবেন, রেসপন্স করবেন যে আমাদের দেনাদার বছরের শুরুতে বলেছে 50,000, বলছে 3,000 টাকা আমাদের কুঋণ, 3% কুঋণ সঞ্চিতি ধার্য করতে হবে। এখন আমরা কত টাকার উপর কুঋণ ধার্য করব? 47,000 মানে 3,000 মাইনাস দিয়ে 47,000-এর উপর করব না 50,000-এর উপর করব বলেন তো? আচ্ছা আপনারা বেশিরভাগ যারা অ্যান্সার করেছেন আপনারা বলছেন 47,000। আচ্ছা কিন্তু এখন আমি যদি বলি যে 50,000 তাহলে কেমন হলো? কথা হচ্ছে দেখেন, আমি বলেছিলাম আমাদের বছরের শুরুতে কি বলেছিল? 50,000 টাকা ছিল, 3,000 টাকা কুঋণ ধার্য করা হয়েছে। এখন এই কথাটা আমার দেখতে হবে যে কথাটার ভিতর কি বলেছে। আমি বলেছি শুরুতে, যদি কথাটা শুরুতে থাকে তাহলে 3,000 মাইনাস করতে হবে। আর যদি শুধু বলে যে বছরের দেনাদার 50,000 আর 3,000 টাকা কি হয়েছে? আমাদের কুঋণ হয়েছে,
যদি এই কথাটা বলে যে শুরুতে না বলে দেয় তাহলে এই 3,000 মাইনাস হবে না, তাহলে 50,000-এর উপরই ধরবো যদি বছরের শুরুতে না বলে দেয়। বা এটাও যদি না বলে দেয় যে এটা লিখিত না অলিখিত, যদি লিখিত অলিখিত কোনোটাই না বলে তাহলে মাইনাস করব না। কিন্তু যদি বলে দেয় অলিখিত এবং যদি বলে বছরের শুরুতে দেনাদার ছিল, এই কথা দুইটা যদি থাকে তাহলে এই 3,000 কি করে নিতে হবে, আমাদের মাইনাস করে নিতে হবে। এম আই ক্লিয়ার? সিম্পল একটা কাজ, বছরের শুরুতে এবং অলিখিত বললে মাইনাস করব, আর যদি কোনো কিছু না বলে দেয় বা এমনি যদি নর্মালি বলে যে বছরে এত টাকার দেনাদার এত টাকার কুরিন হয়েছে, তাহলে আর কি করব না, মাইনাস করব না। বোঝা গেল? তার মানে এই যে লিখিত হওয়ার কারণে হচ্ছে যে ওটা অলরেডি আমরা দেনাদার থেকে কি করে ফেলেছি, বাদ দিয়ে ফেলেছি। আর এই যে অলিখিতর মানে হচ্ছে যে আমার দেনাদার থেকে আরো কি করতে হবে, বাদ দিয়ে দেখাইতে হবে। এখন দেখুন আমাদের ওই যে আমি বললাম যে আমি আমার একটা লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম যে আমার অনেক স্টুডেন্ট ছিল বা অনেকেই কি করে যে 6 মাস 7 মাস বা আমি ভুলে যাই যে কারো কাছে আমার পেমেন্ট বাকি ছিল। তো আমাকে 1-1.5 বছর পরে এমন হয়েছে আমাকে টাকা দিয়ে দিয়েছে, তার মানে আমার কুরিনকে আবার আসতে পারে না, মানে আমাকে রিটার্ন করতে পারে না, যে যারা ডিফল্ট করছিল তাদের আগে বাদ দিয়ে দিয়েছিলাম তারা আবার এসে আমাকে রিপে করে দিতে পারে না। যদি আমাকে রিপে করে দেয় বা টাকা যদি আমাদেরকে আবার তারা এসে দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি করব, এই যে কুরিন পুনরুদ্ধার, তা কুরিন পুনরুদ্ধার করলে বা যেটাই বলি যদি আমাদের আদায় হয় বা যদি কুরিন আদায় হয় তাহলে সেই ক্ষেত্রে এই টাকাটা আমাদের কি করে দিতে হবে, এই পাশে লিখে দিতে হবে। তাহলে কুরিন পুনরুদ্ধার যদি হয় অথবা আমাদের পুরনো কুরিন যেটা অলরেডি আমরা বাদ দিয়ে দিয়েছিলাম সেটা আদায় হলেও সেটা ক্রেডিট সাইডে লিখবো। এটা ক্রেডিট সাইডে লেখার রিজন হচ্ছে যে আমরা জানি যে আমাদের যদি আদায় হয় তার মানে সেটা আবার আমার কিসে জমা করতে হবে, কুরিন ব্যালেন্সে ভান্ডারে জমা করতে হবে। এর জন্য এটাকে আবার আমাদের ক্রেডিট সাইডে লিখে দিতে হবে। তো এইটাই হলো মেন আমাদের দুইটা জিনিস। এখন আরো দুইটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে যে এই দুইটা ব্যালেন্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন যে দুইটা ব্যালেন্স লিখবো এই দুইটা থেকেই কোয়েশ্চন আসবে। বারবার বলছি, এইখানে যে দুইটা ব্যালেন্স লিখতেছি এই দুইটা ব্যালেন্স আমাদের পরীক্ষায় আসবে এবং এই দুইটা ব্যালেন্স নিয়ে আমাদের কোয়েশ্চন হবে। এখন এই দুইটা কিসের ব্যালেন্স, এইখানে যোগ বিয়োগ করে ধরুন এই পাশে আমার একটা ব্যালেন্স অটোমেটিক্যালি আসছে, যে এইখানে আসছে, ধরুন সাপোজ এটা করে আমার এখানে আসছে, তো এইখানে যদি বেশি আসে তাহলে এই পাশে কি হবে, কম হবে। বা এই পাশে যদি এই ব্যালেন্সটা বেশি হয় এগুলো সব করে তাহলে এই পাশে কি হবে, কম হবে। তাহলে এইখানে যোগ বিয়োগ করে হোক বা সরাসরি হোক যেভাবেই করি না কেন, এই দুই যে ব্যালেন্স এইখানে যে দুইটা ব্যালেন্স আসবে এই দুইটা থেকে কোয়েশ্চেন হবে। কি কোয়েশ্চেন হবে, কেমন হবে, কিভাবে নির্ণয় করবো সেটাই দেখবো। এইখানের ব্যালেন্সটাকে আমরা বলি সমাপনী জের। কি বললাম, এইখানে যে জেডটা থাকে সেটাকে আমরা কি বলবো, সমাপনী জেড। তাহলে এইখানে যে ব্যালেন্সটা আসবে সেই ব্যালেন্সকে কি বলবো, এই ব্যালেন্সটাকে আমরা বলবো কুরিন বৃদ্ধির পরিমাণ। কুরিন বৃদ্ধির পরিমাণ, এখানে করলাম না। তাহলে এই ব্যালেন্সটাকে সমাপনী জের, এইটাকে বলতেছি কুরিন বৃদ্ধির পরিমাণ। তো এইটার কাজ কি, আমার এই ব্যালেন্সটার কাজ কি আর এই ব্যালেন্সটার কাজ কি। এই ব্যালেন্সটা বলতেছে, আচ্ছা এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এটাকে আমরা বলে দিচ্ছি নির্দেনাদার। খেয়াল করবেন আমি কিন্তু দেনাদার এখানে দেনাদার লিখলেও আমি কিন্তু মুখে বলছি নির্দেনাদার। নির্দেনাদারের উপর যদি আমরা পার্সেন্টেজ মাল্টিপ্লাই করি তাহলে যেটা আসবে তাহলে এটা সরাসরি এখানে বসাতে হবে। যদি এটা আমরা ক্যালকুলেট না করে আমাদের দেনাদারের উপর পার্সেন্টেজ বলে দেয় তাহলে সরাসরি দেনাদারের উপর যে কুরিন সঞ্চিতির পার্সেন্টেজ বলে দিবে সেটা সরাসরি কি করবে, এখানে পার্সেন্টেজ করে নির্দেনাদারের উপর করে বসিয়ে দিব। আর কুরিন বৃদ্ধির পরিমাণও আমরা সরাসরি কিছু সময় বের করতে পারবো। কি বললাম, এটাও যেমন দেনাদারের উপর দিয়ে বের করা যায়, এটাও সরাসরি কোনো কিছু কিছু সময় কি করা যায়, বের করা যায়।
কাইন্ডলি যদি পসিবল হয় হাতের কাছে খাতা কলম থাকে একটু নোট করে নেবেন। এটা আমরা বের করি হলো মোট বিক্রয় মানে বাকিতে বিক্রয়, সরি, বাকিতে বিক্রয়, এটাকে পার্সেন্টেজ করলে যেটা আসে সেটা হয় কি এই ব্যালেন্সটা, এইটাও এই ব্যালেন্সটা, এটা আমরা সরাসরি ক্যালকুলেশন করতে পারবো। যোগ বিয়োগ ব্যতীত আমরা কিভাবে, যোগ বিয়োগ ব্যতীত আমরা এই যে এইভাবে করে করতে পারবো। বুঝাইতে পারলাম? তাহলে এই ব্যালেন্সটা নিয়ে আমাদের আর কাজ কি, বা এটা আমার কোথায় যায়? এই ব্যালেন্সটা বলতেছে এটা হলো আর্থিক বিবরণীর অংশ। সরি, আর্থিক বিবরণী বলতে আর্থিক অবস্থা হবে। এটাকে আমাদের হবে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই যে ব্যালেন্সটা আসছে এটা আমরা এইটা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। আর এই ব্যালেন্সটা আমরা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে এই ব্যালেন্সটা কি করবে বা কোথায় যাবে? এই ব্যালেন্সটা যাবে আয় ব্যয় বিবরণীতে। আয় ব্যয় বিবরণী। বোঝা গেল? আমরা যখন একটা ম্যাথ দেখবো বা ম্যাথ আমরা প্রবলেম সলভ করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। যেটা আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, যদি পসিবল হয় বা আপনাদের হাতে পাশে অনেকে তো আছেন ল্যাপের তলে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, হোয়াট এভার, বাট যারা মোটামুটি হাতের কাছে খাতা কলম নিয়ে বসছেন বা পসিবল, তারা কাইন্ডলি একটু একটু নোট করে রাখেন। আর যদি কারো খাতায় না থাকে অ্যাটলিস্ট যেন মাথায় থাকে, যে দেখলে যাতে টেবিলটা মাথার ভিতরে একবার ছবি দিয়ে, মানে আমরা মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে ছবি তুলি না, চোখ দিয়ে ছবি তুলে ফেলান যেটা কি কি হতে পারে, ঠিক আছে? তাহলে খাতায় না থাকলেও মাথায় থাকবে, আর মাথায় থাকলে আমরা মোটামুটি করতে পারবো। বোঝা গেল? তাহলে এই যে আয় ব্যয় বিবরণীতে যেটা যাচ্ছে এটাই হলো আমার এই বছরের কুঋণ ব্যয়। আমরা কুঋণ ব্যয় নির্ণয় করেছি না? এই কুঋণ ব্যয়টাই হলো এই যে এইটা, যে এই বছরে মোট কত টাকার ব্যয় হয়েছে। তাহলে আমাদেরকে যদি বলে কোয়েশনে যে এই বছরে মোট কুঋণ ব্যয়ের পরিমাণ কত, তাহলে এই ব্যালেন্স। যদি আমাদের বলে যে এই বছরে কত টাকার আয় ব্যয় বিবরণীতে যাবে, তাহলে এই ব্যালেন্স। আর এদিক থেকে যদি বলে যে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা যাবে, তাহলে এই ব্যালেন্স। আর যদি বলে দেনাদার থেকে আমার কত টাকা বাদ দিয়ে দেখাইতে হবে, তাহলেও কি এই ব্যালেন্স। বোঝা গেছে? আমাদের মোট এই যে এই ধরনের কোয়েশ্চেন আসবে, আর এইখান থেকেই মোটামুটি এই টেবিলটা মনে রাখলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এটা আশা করছি মোটামুটি আছে, সমস্যা নেই। তারপরে আমরা ম্যাথ যখন প্রবলেম সলভ করবো তখন মোটামুটি আমরা দেখবো যে হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু তারপরেও এটা একটু আমাদের ম্যাথ যেহেতু প্রবলেম সলভ করতে হবে, আমি একটু মুছে ফেললাম। আচ্ছা, কুঋণ সঞ্চিতির পরিমাণে পরে যেটা লিখেছি এটা লিখেছি হলো বাকিতে বিক্রয় মাল্টিপ্লাই বাই পার্সেন্টেজ। বাকিতে বিক্রয় মাল্টিপ্লাই বাই পার্সেন্টেজ। আর এখানে লিখেছি এই ব্যালেন্সটা কোথায় যাবে? আয় ব্যয় বিবরণীতে। আমরা এখন মোটামুটি অঙ্ক একটা ম্যাথ করি, সলভ করি, তাহলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, সমস্যা নেই। আচ্ছা, ধরুন আমাদের বলল
আচ্ছা, এখানে কি লিখেছি, বছরের শুরুতে আমাদের কুড়িনের জের ছিল 7,000 টাকা। তা আমরা জানি যে আমরা যে ফর্মুলাটা দেখেছি সেখানে কি ছিল, একটা ব্যালেন্সের কথা ছিল। তারপরে বলছে আমার সারা বছর মোট আমরা অবলোপন করেছি কত টাকা, 12,000 টাকা। মানে হলো এই বছর আমার কুড়িন হয়েছে, মোট কুড়িনের পরিমাণ কত, 12,000 টাকা। আমার বলছে দেনাদারের পরিমাণ কত, 2,50,000 টাকা। তাহলে সঞ্চিতির পরিমাণ এবং এর পাশাপাশি এই ইনফরমেশন গুলো তো দিয়েছেই, পাশাপাশি আমাদের বললো যে সঞ্চিতির পরিমাণ 3%। ঠিক আছে, তাহলে আমার সঞ্চিতির পরিমাণ যদি 3% হয়, আমাদের কোয়েশ্চনটা কি করেছে, আয় ব্যয় বিবরণীতে কত টাকা যাবে। তা আমরা জানি আয় ব্যয় বিবরণীতে কি, আমাদের ক্রেডিট সাইডে নিচে যে বক্স করা যে পোর্শনটা ছিল, যে ব্যালেন্সটা ছিল, সেটা কি আমার আয় ব্যয় বিবরণীতে যায়। তাহলে এটা সলভ করার জন্য আমরা কিভাবে দেখবো বা কিভাবে সলিউশন করবো একটু দেখি। এখন আমি টেবিল আঁকাচ্ছি না, মোটামুটি একটা ঘর দিচ্ছি। দেখেন, এটা আমার ডেবিট সাইড, এটা আমার কি ক্রেডিট সাইড। ম্যাথ সলিউশন করার সময় যেহেতু আমাদের পরীক্ষার সময় টাইম খুবই কম থাকে, তাই না, যেহেতু আমাদের টাইমটা খুব শর্ট থাকবে, শর্ট পিরিয়ডের ভিতর করতে হবে, তাহলে এইখানে কি কি লেখছি ওটা আবার বাংলায় লেখার দরকার নাই। জাস্ট হলো আমরা কি বসিয়ে দিব, ব্যালেন্সটা বসিয়ে দিব। তাহলে এই যে একবারে প্রথমেই ক্রেডিট সাইডে আমার কি হিসেবে ছিল, জের ছিল না। আপনারা মোটামুটি যারা লিখেছেন দেখেন, ক্রেডিট সাইডে একবারে উপরের সাইডে কি আছে, জের। তাহলে আমার জের কত টাকা, 7,000 টাকা। তারপরে দেখেন যে আমার ডেবিট সাইড একবারে উপরে কি ছিল, দুইটা কুরিন ছিল, একটা লিখিত আর একটা অলিখিত। তাহলে এখন কথা হচ্ছে দেখেন, এখানে বলছে মোট অবলোপন। তা আমরা জানি যে আমাদের যদি কুরিন অবলোপন বলে বা শুধু অবলোপন বলে, তাহলে আমরা ধরে নিব সেটা কি লিখিত। যদি আমার অলিখিত হয় তাহলে তারা দুইটা কথা বলবে, হয় বছরের শুরুতে বলবে, মানে হলো তখন দেনাদার বলবে বছরের শুরুতে, অথবা বলবে অলিখিত। ঠিক আছে, তাহলে যেহেতু এটা বলে দিচ্ছে মোট অবলোপন 12,000, তার মানে আমরা ধরে নিচ্ছি এটা আমার অলিখিত কি 12,000। ঠিক আছে, তারপরে আমরা এখানে কি কোথাও কুরিন পুনরুদ্ধার আছে বা আমার কুরিন আদায় আছে, যেহেতু নাই তার মানে এই ব্যালেন্সটা কি আমাদের আর নাই। তার মানে এটা নাই, মানে এটা আমরা না দিলেও চলবে, সমস্যা নেই। তারপরে আমার কি এটা তো অলিখিত ছিল, লিখিত কোথাও আছে যে এত, মানে সরি, লিখিত তো বলে দিয়েছে, অলিখিত কি কোথাও আছে বা বলে দিয়েছে, অলিখিতের পরিমাণে কিন্তু আমাদের বলে দেয় না, তার মানে সেটাও আমাদের নাই। তাহলে এখন বাকি থাকলো কি, আমার বছর শেষে বা ওই যে কুরিন বৃদ্ধির পরিমাণ, আর এই পাশে বাকি থাকলো কি সমাপনী জের। তা আমরা জানি সরাসরি, সরি, সমাপনী জের কিভাবে নির্ণয় করতে পারি, দেনাদারের সাথে পার্সেন্টেজটা মাল্টিপ্লাই করে। তাহলে দেখেন আমার মোট দেনাদার কত, 2.5 লাখ টাকা। আর আমাকে বলছে যে সঞ্চিতি ধরতে হবে কত পার্সেন্ট, 3%। তাহলে আমরা 2.5 লাখের উপর যদি আমরা 3% করি তাহলে কত হয় বলেন তো, 3×6, আচ্ছা তাহলে কত হবে, 7,500 টাকা। তাহলে এখন এই যে আমরা করে দিলাম। এখন কথা হচ্ছে এই পাশের ব্যালেন্সটা দেখেন তো, আমার এই পাশে যেহেতু কোনো কিছু নাই, তা এই পাশে আমার ব্যালেন্সটা কি বেশি হলো না। তাহলে এই পাশে যেহেতু ব্যালেন্স হয়েছে, তার মানে আমার রিকোয়ারমেন্টটা এই পাশে যে আমরা বক্স দিয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডের যে বক্সটা, সেই বক্সটা ফাঁকা। তাহলে আমার 19,500 হতে গেলে এই পাশে আমার কত লাগবে, 12,500, তাই না। তাহলে এখন এই দেখেন আমার আয় ব্যয় বিবরণীতে কত টাকা যাবে, তা আয় ব্যয় বিবরণীতে কোন টাকাটা যায়, বলছিলাম আমাদের ডান সাইডে যে বক্সটা থাকবে সেই বক্সের যে টাকাটা মানে আমাদের হিসাব করে দেখব সেটাই। তাহলে এই পাশে যেহেতু শর্ট পড়েছে, তাহলে এটা আমার কি যাবে, আয় ব্যয় বিবরণীতে যাবে। বা এটা না বলে বলতে পারতো এই বছরে মোট কুরিন খরচের পরিমাণ কত। তাহলে যদি এই কথাটা বলতো তাহলে এইবারে বলতাম এই বছরে কুরিন খরচের পরিমাণ কত, 12,500 টাকা। এইটা বুঝেন না এমন কেউ আছেন? কেউ যদি না বুঝেন তো কাইন্ডলি রিকোয়েস্ট করব বলে, মানে একটা কমেন্ট করে জানানোর জন্য। যদি বুঝেন তাহলে আমি হয়তো পরবর্তী কোয়েশ্চেন দিব, আর হয়তো নতুন একটা প্রবলেম দিব। এখান থেকে আরো একটা আমাদের কোয়েশ্চেন বলতে পারে, কি কোয়েশ্চেন বলতে পারে,
যে এইখানে আয় ব্যয় বিবরণীতে কত টাকা যাবে এটার পরিবর্তে বলতে পারে যে এই বছর কুরিন বৃদ্ধির পরিমাণ কত। তাহলে আয় ব্যয় বিবরণীতে যেটা যাবে সেটাই হলো আমার কিসের পরিমাণ, কুরিন বৃদ্ধির পরিমাণ। তো যেটা আমার কুরিন বৃদ্ধির পরিমাণ সেটা আমার এই সাইডে থাকে। তো আর এটা অল্টারনেটিভ কোয়েশ্চন আমার কি দিতে পারে, এটার অল্টারনেটিভ কোয়েশ্চন দিতে পারে যে আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা যাবে। তো আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে কোন টাকাটা যায়, আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে ব্যালেন্সটা থাকে নিচের দিকে বটম পার্টে সেই ব্যালেন্সটা যায়। তাহলে যদি এখানে আয় ব্যয় বিবরণী না বলে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী বলতো তাহলে আমরা কি করতাম, তখন অ্যান্সারটা দিতাম ৭,৫০০ টাকা। আর যেহেতু আমাদের আয় ব্যয় বিবরণী বলেছে এখন অ্যান্সার হবে ১২,৫০০ টাকা। আচ্ছা, যারা বুঝেন নাই তাদের জন্য আরেকবার আমি শর্টলি রিপিট করছি, এরপর আর একটা কোয়েশ্চেন সলভ করব, সমস্যা নেই, তাহলে আমরা ধরতে পারবো। যারা বুঝেন নাই জাস্ট তাদের জন্য আমরা আগের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলা ছিল এখানে জের, তারপর ছিল পুনরুদ্ধার, এখানে ছিল কুরিন দুইটা ছিল, লিখিত অলিখিত, আর নিচে ছিল সমাপনী জের। তো আমাদের কথা হচ্ছে কোয়েশনে কি বলবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের ম্যাথ করতে হবে। বা আমরা যদি কোয়েশনে কোনো কিছু নাও বলে আমরা টোটাল এই টেবিলটাই করে ফেলবো। বোঝা গেল, আমাদের কোয়েশনে যাই বলুক ওইটার দিকে আমরা তাকাবো না, আমরা মোটামুটি টেবিলটা করে ফেলবো। কস্ট টেবিল থেকে আমি অ্যান্সারটা কি নিতে পারবো, সরাসরি বসিয়ে নিতে পারবো। তো আমাদের আয় ব্যয় বিবরণীতে আমরা জানি এই ব্যালেন্সটা বসে, তাহলে এইখানে প্রথমে কি ছিল ব্যালেন্স মানে হলো জেড, তাহলে বছরের শুরুতে জেড ছিল ৭,০০০, তাহলে এই ৭,০০০। তারপরে বলছিল আমাদের এই ভাষায় কি হবে কুরিন, তো এই ভাষায় যে বলে দিছে মোট অবলোপন, তো এইটাই তো আমার কুরিন, তাহলে কুরিনের ব্যালেন্সটা বসিয়ে দিলাম। তারপরে যদি অলিখিত যদি থাকতো তাহলে বলে দিত, অলিখিত কোথাও নেই তার মানে বসায়নি। এই পাশেও পুনরুদ্ধার থাকলে আমাদের বলে দিত, যেটাও নেই। তার মানে আলটিমেটলি আমাদের বাকি দুইটা থাকে যে কুরিন বৃদ্ধির পরিমাণ। তো কুরিন বৃদ্ধির পরিমাণ সরাসরি বের করতে গেলে বাকিতে বিক্রয় লাগে, তো আমাদের এই ম্যাথে কি নেই, কোথাও বাকিতে বিক্রয় নেই, তার মানে ওইটা আমাদের করতে পারবো না। কিন্তু আমরা জানি সমাপনী জের কি দিয়ে বের করতে পারি, দেনাদারের উপর পার্সেন্টেজ করে, তাই না? তো দেনাদারের উপর ৩% যেহেতু বলে দিয়েছে এর জন্য ৩% দিয়ে করলাম, সেটা কত আসলো ৭,৫০০ টাকা। তাহলে মোট ব্যালেন্স আসছে ১৯,৫০০, কিন্তু আমার এখানে প্রিভিয়াস ব্যালেন্স কত ছিল ৭,০০০। তাহলে এটা যদি আমার এটার সাথে ম্যাচ করতে হয় আমার ঘাটতি কত ১২,৫০০। এই ১২,৫০০ আমার এই বছরে কি হবে, আয় ব্যয় বিবরণীতে যাবে। আচ্ছা, এটা যদি নাও বুঝে আমরা আরেকটা প্রবলেম দেখি তাহলে সমস্যা নাই, তখন আবার দেখেন যে ক্লিয়ার হন কিনা, যদি নাও হন তারপর আবার বুঝিয়ে দিব, প্রবলেম নাই। ধরুন আমাদের বলল যে বছরের শুরুতে আমার লেখা অনেক সুন্দর সুন্দর মানে চাইনিজদের মতো একটু টিরিং বিড়িং ড্যান্স দেয় সাপের মতো। তো যদি না বুঝেন কাইন্ডলি একটু কমেন্ট করেন, আমি ক্লিয়ার করে দিব, তারপর আমি মুখ দিয়ে বলি, এর জন্যই বারবার বলি, গলা ব্যথা হয়ে যায়, কজ আমার হাতের লেখা বেশি সুন্দর, এগুলো নিয়ে টেনশন নাই। তো যাই হোক, বছরের শুরুতে কুরিন সঞ্চিতির পরিমাণ ৪,০০০, কুরিন অবলোপন ৬,০০০ টাকা।
এখন আমাদের বলেছে যে বছরের শুরুতে কুঋণ সঞ্চিতির পরিমাণ 4,000 টাকা, কুঋণ অবলোপন 6,000 টাকা। তার মানে আমাদের জের বলছে 4,000, নতুন কুঋণ যে অবলোপন মানে হলো আমরা কুঋণ ধার্য করা হয়েছে বা এই বছর চার্জ করা হয়েছে কত, 6,000 টাকা। আর পূর্বে আমার অবলোপন করা হয়েছিল কিন্তু সেটা আমরা আদায় করছি, পাশাপাশি আদায় করতে পারছি কত, 1,000 টাকা, যেটা আমাদের প্রিভিয়াস ম্যাথে ছিল না। আগের ম্যাথে কি ছিল না, আমাদের যে কুঋণ আদায় ছিল সে আদায়ের টাকাটা এখানে ছিল না। তাহলে এই যে আমরা কি দেখলাম, কুঋণ আদায় 1,000 টাকা করে নিলাম। বলছে এর পাশাপাশি যদি দেনাদার কত কত বলছে, 70,000 টাকা, 70,000 টাকা দেনাদার এবং সঞ্চিতির পরিমাণ বলছে কত, 10%। তাহলে মোট এই বছরে কুঋণ বৃদ্ধির পরিমাণ কত? তাহলে এটা যারা বুঝতে পেরেছেন আপনাদের 1.5 মিনিট টাইম দিলাম। আচ্ছা, লেখা ওই যে নেটওয়ার্কের প্রবলেম, ভাই বুঝতে হবে তো যে একটু নেটওয়ার্ক প্রবলেম হয় আমাদের দেশে, বুঝেনি তো, হাই স্পিড 5G মানে 7G 8G পর্যন্ত উঠে যায়। ঠিক আছে, তা এখন কথা হচ্ছে যারা বুঝতে পেরেছেন তারা একটু কাইন্ডলি রিকোয়েস্ট করব। আহ, আচ্ছা আমি মুখে বলছি, নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু ভিজুয়ালের প্রবলেম হচ্ছে। বলছে বছরের শুরুতে আমাদের কুড়িন ছিল 4,000, সরি কুড়িনের জেড ছিল 4,000। তারপর এর পাশাপাশি আমাদের বলেছে যে কুড়িন অবলোপন করা হয় 6,000 টাকা। বছরের শুরুতে সঞ্চিতির জেড 4,000, অবলোপন করা হয় 6,000। তার পাশাপাশি আমাদের কুড়িন আদায় হয় 1,000 টাকা। কুড়িন আদায় হয় 1,000, দেনাদার বলেছে যে আমাদের 70,000 টাকা এবং সঞ্চিতির হার 10%। বা নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু ভিজুয়ালের প্রবলেম হচ্ছে, একটু কোপ আপ করে নিতে হবে। এখন ক্লিয়ার হওয়ার কথা। তাহলে মোট কুড়িন বৃদ্ধির পরিমাণ কত? আমি রিপিট করছি, বছরের শুরুতে কুড়িন সঞ্চিতির পরিমাণ ছিল 4,000, মোট কুড়িন অবলোপন 6,000, পাশাপাশি আমাদের 1,000 টাকা কি হয়, কুড়িন আদায় হয়। আমাদের বলেছে মোট দেনাদার 70,000 টাকা এবং সঞ্চিতির হার 10%। তাহলে মোট কুড়িন বৃদ্ধির পরিমাণ কত? এখন লেখা ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা দেখি তাহলে এখন আমাদের কত হয়। আচ্ছা, এটা প্রবলেমটা যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের যেটা দেখতে হবে কি, ধরেন এটা আমরা অত ভালো করেই করার দরকার নাই, আমরা কোয়েশ্চেনের পাশে যেহেতু লিখতে পারবো আমাদের সুবিধা দিবে। তার জন্য আমাদের কি বলছে, কুড়িন সঞ্চিতির জের। তাহলে আমরা জানি জেরটা লেফট হ্যান্ড সাইডে একবারে টপ পার্টে হয় না, তো এখানে 4,000 টাকা লিখলাম। কুড়িন অবলোপন কত বলছে, 6,000 টাকা। তাহলে কুড়িন অবলোপন জানি আমরা লিখেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে আমাদের কুড়িন আদায় হলে সেটা এই যে আমাদের ক্রেডিট সাইডে কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমার এই যে কুড়িন আদায় হয়েছে 1,000, তাহলে সেটা এই যে 1,000 এখানে লিখবো আমরা, তাই না? এরপরে দেখুন তো এখানে আমরা এই যে ব্যালেন্সটা আসে এটা সরাসরি বের করতে গেলে কি লাগে আমাদের, বাকিতে বিক্রয় লাগে। কিন্তু বাকিতে বিক্রয় আমার আছে কোশ্চেনে, কোথাও কিন্তু বাকিতে বিক্রয় নেই। যেহেতু আমার বাকিতে বিক্রয় নেই তার মানে আলটিমেটলি এটা আমাদের করতে পারবো না। কিন্তু আমাদের দেনাদার দিয়ে দিয়েছে। এখন দেখেন আমি বলেছি যে আমরা দেনাদার থেকে টাকা কখন বাদ দিতে পারবো, দেনাদার থেকে আমরা শুধুমাত্র তখনই বাদ দিব বা দিতে পারবো যদি আমাদের বলে অলিখিত বা দেনাদার যদি বলে বছরের শুরুতে। তো এখানে কি আমাকে বলেছে যে আমাদের বছরের শুরুতে এত টাকা দেনাদার ছিল, শুরুতে বলে নাই। যেহেতু বলে নাই তার মানে এটা ধরে নিচ্ছে বছরের শেষে। আবার এটাও বলে নাই, বছরের শেষে যেহেতু বলে নাই তার মানে, বা এটা আমাদের বলে নাই যে অবলোপনটা আমাদের কি অলিখিত,
তার মানে আলটিমেটলি ধরে নিচ্ছি এটা আমার বছরের শেষের দেনাদার। তাহলে এর উপর যদি 10% যদি আমরা কি সঞ্চিতি ধরি, তাহলে আমাদের সেই ব্যালেন্সটা কত হবে? 7,000, যে তোমার অলিখিত কোথাও নাই। তাহলে দেখেন তো আমার কোন পাশে বেশি আসছে? এই পাশে বেশি আসছে না 13,000? তাহলে এই পাশে যদি আমার 13,000 হতে হয়, তাহলে আমার এইখানে কত লাগবে? 8,000 টাকা না? তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে? 8,000 টাকা। আচ্ছা দেখুন, এখন আমি সলিউশন করে দিয়েছি, বা আজকে একটু নেটটা বেশি প্রবলেম করতেছে, এর জন্য এখন এইখানে তো আপনাদের ভাইয়ের কোনো হাত নাই যে নেটওয়ার্ক আমি যাদের মন্তর করে ছু মন্তর ছু বলে একবার করে দিব, ক্লিয়ার করে দিব। যেভাবে হচ্ছে একটু কাইন্ডলি একসাথে যাই, আপনার যেটুকু প্রবলেম হয় আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান, ঠিক আছে? যেটুকু কমেন্ট কমেন্ট করে জানান যে এইটুকু প্রবলেম হচ্ছে বা এইটুকু বুঝতেছি না, আমি মুখ দিয়ে বলে করে হব, বের করে দিব। আচ্ছা, কেউ একজন জিজ্ঞাসা করেছেন সঞ্চিতির পার্সেন্টেজ কেন করা হয় না? ভাই এইখানে দেখেন, এখানে আমাদের বলেছে 70,000, 7,000 না। 70,000-এর উপরে তো আমরা 10% করলাম, তো 70,000-এর উপর 10% করলে তো আমাদের 7,000 আসবেই। আচ্ছা, এখন কি কারো বুঝতে প্রবলেম আছে যে এখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব না করব? যদি কারো প্রবলেম থাকে তো আই উড রিকোয়েস্ট টু ইনফর্ম। যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে আমি আরেকটা আপনাদের প্রবলেম দিব, আপনার সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা তো দেখলাম, আমরা ফার্স্ট ম্যাথে দেখেছিলাম আমাদের কুড়ি আদায় ছিল না, এই যে সেকেন্ড যে ম্যাথটা দিলাম এখানে কি দেখলাম আমাদের কুড়ি আদায় ছিল। তাহলে এখন দেখেন যে নতুন আমাদের যদি প্রবলেম হয় তাহলে এখন কি হতে পারে, তাহলে এটা আমরা করে দিচ্ছি। এটা মুছে দিচ্ছি, আমরা নতুন একটা প্রবলেম দিই, হ্যাঁ। আচ্ছা ধরুন আবার আগের মতোই আমাদের বলল বছরের শুরুর জের 40,000 টাকা, অবলোপন 14,000 টাকা। আমাদের তার মানে বলছে বছরের শুরুতে আমাদের সঞ্চিতির যে 40,000 আমাদের বলেছে, এর পাশাপাশি আমাদের অবলোপন করেছি 14,000। আমাদের পূর্বের বছরের বা কোনো একজন আমরা পূর্বের বছরে আমরা কুড়ি ধার্য করে ফেলেছিলাম, সেটা পুনরুদ্ধার হয়েছে 2,000 টাকা, ঠিক আছে? তাহলে পুনরুদ্ধার 2,000 এবং
বাকিতে বিক্রয় কত? 5 লক্ষ টাকা। তাহলে আমাদের শুরুর যে 40,000, অবলোপন 14,000, পুনরুদ্ধার 2,000, বাকিতে বিক্রয় বললাম আমাদেরকে কত? 5 লক্ষ টাকা। তাহলে এখন যদি আমাদের সঞ্চিতির জের 5% হয়, তাহলে কুঋণ বৃদ্ধির পরিমাণ কত? এখন তো ভিজুয়ালে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, কুঋণ যিনি জিজ্ঞাসা করেছেন যে কুঋণ আর কুঋণ সঞ্চিতির ভিতর পার্থক্য কি, তার জন্য কুঋণটা হচ্ছে আমাদের ব্যয়, কুঋণটা হলো শুধু ব্যয়। আর সঞ্চিতি হচ্ছে, যেমন ধরুন সাপোজ, আচ্ছা একটা উদাহরণ দেই। ধরুন আপনি প্রত্যেকদিন কলেজে যান, আপনার কলেজে যাওয়ার জন্য আপনার মান্থলি ধরেন প্রত্যেকদিন 100 টাকা করে, আপনার ধরেন সাপোজ ধরে নিচ্ছি আপনার 30 দিনে আপনি কলেজে যান বা টিউশনে যান, আপনার মোট ব্যয় হয় 100 টাকা করে, 3,000 টাকা। তাহলে আপনার মাসের শুরুতে আপনার বাবা ধরেন আপনাকে টাকা দিয়ে দেয়, তাহলে এখন বছরের শুরুতে আপনাকে 3,000 টাকা আপনাকে দিয়ে দিল, তাহলে আপনার বাবা এটাকে সঞ্চিতি হিসেবে আপনাকে 3,000 টাকা দিচ্ছে না? বা না দিলেও আপনার বাবা কি করবে, যে আগামী মাসের জন্য মোটামুটি তার যে ইনকাম হবে সেখান থেকে তিনি কত টাকা আলাদা করে রাখবে? 3,000 টাকা আলাদা করে রাখবে, যে না আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য এই 3,000 টাকা প্রত্যেক মাসে কি লাগবে, আলাদাভাবে তার জন্য লাগে। তাহলে এটাকে তিনি সঞ্চিতি হিসেবে আলাদা রাখতেছে। এটা কি তার জন্য আয় ব্যয় কোনো কিছু? এটা কিন্তু তার জন্য একটা সঞ্চিতি, যে আগামী মাসে আয় হলে আমার 3,000 টাকা আলাদা রাখতে হবে। এখন কথা হচ্ছে যে কোনো কারণে আপনি 15 দিন স্কুলে গেছেন, 30 দিন যান নাই, তাহলে আপনার এই মাসে কি আসলে কি 3,000 টাকায় খরচ হয়েছে, নাকি আপনি 15 দিন যাওয়ার জন্য 1,500 টাকা খরচ হয়েছে? এই 3,000 টাকা হলো আমাদের জন্য সঞ্চিতি, যে আমাদের এত টাকা ব্যয় হতে পারে, মানে সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে আমরা বলতেছি হলো সঞ্চিতি। আর আমার কতটা রিয়াল হয়েছে, মানে অ্যাবসলিউট অ্যাকুরেট কত টাকার আমার ব্যয় হলো, যেমন আপনি 15 দিনে যাওয়ার জন্য 1,500 টাকা ব্যয় হলো, এটা হলো আমার কুঋণ, শুধু কুঋণ বা কুঋণ ব্যয়। আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা ধরেন, হ্যাঁ আপনারা যারা 25,000 অ্যান্সার দিয়েছেন 25,000ই হবে। এখন ধরেন আমি কোশ্চেনটা যদি চেঞ্জ করে দেই, অ্যান্সার 25,000ই হবে। দেখেন কোয়েশ্চনটা আমি চেঞ্জ করে দিয়েছি, 25,000 কিভাবে হচ্ছে সেটা আমরা ডিসকাস করব, সমস্যা নেই। এখন আগের প্রবলেমই জাস্ট এখন কি বললো, তাহলে সমাপনী জেরের পরিমাণ কত, তাহলে এখন কত হবে বলেন তো? এখন কিন্তু আমি কোয়েশ্চনটা চেঞ্জ করে দিয়েছি। এই তো সবাই শিখে ফেলছেন, গুড। তা দেখি সলভ করা যাক।
এখন একটা কথা বলি, আপনারা অনেকে যেটা করেছেন ফার্স্টের যে আমার প্রবলেমটা, মানে আমরা যে কোয়েশনটা দিয়েছিলাম এখানে বলেছিলাম যে সমাপনী জের বৃদ্ধির পরিমাণ কত, এটা বলেছিলাম না? আপনারা হয়তো অনেকে পুরো টেবিলটা কিন্তু করছেন, এটা কিন্তু আপনাদের জন্য টাইম কনজিউমিং। কজ দেখেন, আমাকে যদি বৃদ্ধির পরিমাণ বলে আর যদি বাকিতে বিক্রয় দিয়ে দেয়, কি বললাম আমাদের বাকিতে বিক্রয়ের কথা বলছে, দেখেন এখানে কিন্তু দেনাদার বলে নাই। তা আমরা জানি যে বাকিতে বিক্রয়ের উপর যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে সেটা সরাসরি কি হয়, কুড়ির বৃদ্ধির পরিমাণ হয়ে যায় না? তাহলে আমার যদি আগের কোয়েশ্চনটাই থাকতো তাহলে আমার এই টেবিল করে করা লাগতো না, বা আমরা টেবিল করে করবো না, তখন জাস্ট হলো এইটার উপর যে এই যে কুড়িনের যে 5% আছে এটা কিন্তু সরাসরি করে দিব। ঠিক আছে, তো এটা সরাসরি করলেই কি আমার কুরিন খরচ পেয়ে যাচ্ছি, বা এই বছর বৃদ্ধির পরিমাণ পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে আমাকে যদি বাকিতে বিক্রয় দেয়, পার্সেন্টেজ দিয়ে দেয় এবং বলে যে কুরিন বৃদ্ধির পরিমাণ বা আয় ব্যয় বিবরণীতে কত টাকা যাবে বা কুরিন ব্যয়ের পরিমাণ কত, তাহলে আমরা টেবিল করে করার দরকার নেই, তখন শর্টকাট শুধু বাকিতে বিক্রয়ের উপর কি করব, পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করে দিব। যারা টেবিল করছেন তাদের জন্য, আর যারা শর্টকাট বুঝতেই পেরেছেন যে না এটা আমার টেবিল করার দরকার নেই, তাদেরকে ধন্যবাদ। কিন্তু যদি আমার সমাপনী জেরের কথা বলে এই ম্যাথে, তাহলে আমার কি করতে হবে এখন, সরাসরি যদি জেরের কথা বলে তাহলে আবার আমার টেবিলটা করতে হবে, না হলে হচ্ছে না। তাহলে দেখেন আমাদের জের কত ছিল, আমাদের জের বলছিল 40,000, তাহলে 40,000 টাকা লিখে ফেললাম। তারপরে বলছে অবলোপন 14,000, তাহলে 14,000ও লিখে ফেললাম। তারপরে কি বলছে যে আমার পুনরুদ্ধার বা আদায় করেছি 2,000, তাই না? সেটাও করলাম। তারপরে আমাদের বলতেছে যে বাকিতে বিক্রয় কত, 50,000, তাহলে সরি 5 লাখ, তাহলে 5 লাখের উপর যদি 5% করি তাহলে আমার সেটা কত আসে, 50, 50-এর মধ্যে কত, 25। তাহলে এইটাই কি আমার সেই বক্স না যেটা আমার জানতে চেয়েছে? এবার দেখেন তো অন্য সময় তো আমার এইটা গ্যাপ পড়তো, এখন এই পাশের যে বক্সটা আছে সেটা গ্যাপ। তাহলে এখন দেখেন এই পাশে আমরা যদি যোগ করি কত হয়, 67,000 টাকা, তাই না? তাহলে এই পাশে আমার 67 হইতে হবে, তাহলে 67 হইতে গেলে আমার গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 53,000 টাকা। এটা আমি কেন করলাম, সমাপনী জেরের জন্য করলাম। বা এই কোয়েশনটা আমাকে অন্যভাবে করতে পারতো যে দেনাদার থেকে কত টাকা বাদ দিয়ে দেখাইতে হবে, তাহলে দেনাদার থেকে আমার কত বাদ দিয়ে দেখাইতে হবে, 53,000 টাকা দেখাইতে হবে। বোঝা গেল? তার মানে আমার বাকিতে বিক্রয় যদি থাকে, বারবার বলছি, যদি আমার বাকিতে বিক্রয় থাকে তাহলে আমরা যদি কুঋণ পুনরুদ্ধারের কথা বলে বা বৃদ্ধির পরিমাণ বলে, তাহলে আমাদের কি করতে হবে, শুধু বিক্রয়ের উপর পার্সেন্টেজ দিয়ে করে দিব। বোঝা গেল কি? আচ্ছা, তাহলে এই শর্ট অফ প্রবলেমের আজকের জন্য মোটামুটি আমরা লাস্ট যেটা দেখব, আচ্ছা সরি কুরিন না, কুরিনের জের হবে। তার আমাদের বলতেছে আমাদের বছরের শুরুতে আমাদের কুঋণের জের বা আমাদের সঞ্চিতির জের যেটাই আমরা বলি না কেন,
তো বলতেছে আমাদের বছরের শুরুতে কুড়িনের যে 4,000 অবলম্বন করছি আমরা 1,000, এবং যদি আমরা পুনরুদ্ধার করতে পারি 500 টাকা, ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, যে বলতেছি যে আমাদের 500 টাকা তারা আদায় করতে পারছে, এবং এর পাশাপাশি আমাদের আরো একটি ইনফরমেশন লাগবে না। তো আমাদের বলতেছে যে দেনাদার 70,000 এবং সঞ্চিতি দেখেন সিম্পল একটা ম্যাথ। বছরের শুরুতে বলছে কুড়িনের যে 4,000 অবলোপন 1,000 পুনরুদ্ধার 500 টাকা, তারপরে বলছে দেনাদার যদি আমাদের 70,000 টাকা হয় এবং সঞ্চিতি কত বলছে, যদি 10% হয় তাহলে দেনাদার থেকে কত টাকা বাদ দিতে হবে। এই 3,500 আপনারা কোথা থেকে কি ধরতেছেন ভাই? 7,000 টাকা হবে। দেখেন আমাদের কোয়েশনটা কি করছে, আমাদের কোয়েশনটা করছে যে দেনাদার থেকে কত টাকা বাদ দিব। তো দেনাদার থেকে আমরা কোন অ্যামাউন্টটা বাদ দেই, যেটা আমার এই সাইডে থাকে সমাপনী জের। তার মানে সমাপনী জেরটা আমরা কিভাবে বের করি, দেনাদারের উপর পার্সেন্টেজ। তাহলে আমাদের দেনাদার আছে 70,000 আর সঞ্চিতি কত বলছে 10%, জাস্ট হলো এইটা কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আর এটা মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে আমাদের, 7,000 টাকা। আচ্ছা এখন একটু নতুন ধরনের একটা প্রবলেম দেখি, হ্যাঁ। আমরা তো এই যে এখানে কি দেখলাম, দেনাদারের সঞ্চিতি দেখছি। আমাদের আরেকটা কথা আমরা কিন্তু মোটামুটি জানি যে বাট্টা সঞ্চিতি, কি বলছি, বাট্টা সঞ্চিতি। তাহলে এখানে তো আমরা কুঋণ সঞ্চিতি দেখে আসলাম। যদি আমাদের বাট্টা সঞ্চিতির কথা বলে তাহলে আমাদের যেটা করতে হবে, যে আমাদের অলিখিত যদি থাকে তাহলে আমরা দেনাদার থেকে বাদ দেই। সেই বাদ দেওয়ার পর নিট দেনাদারের উপর অতিরিক্ত ভাবে আমাদের যদি কোনো পার্সেন্টেজ ধরতে বলে সেটাকে আমরা কি বলি, দেনাদারের বাট্টা সঞ্চিতি। কি বললাম, দেনাদারের বাট্টা সঞ্চিতি। তো আমাদের এই বাট্টা রিলেটেড আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে বা দিতে পারে। যদি এই ধরনের প্রবলেম আমাদেরকে দেয় তাহলে কিভাবে সলভ করব বা সলিউশনটা করব সেটা একটু দেখি, বা এই রিলেটেড আমাদের একটু প্রবলেমটা দেখি, হ্যাঁ। হ্যাঁ 3,500 যেটা বললেন আপনারা সেটা হলো কুড়ির বৃদ্ধির পরিমাণ, জাস্ট তাই ছাড়া আর কিছু না।
আচ্ছা, বার্তা সঞ্চিতি দেওয়ার আগে আগে একটু আপনাদের বার্তা সঞ্চিতি রিলেটেড একটা প্রবলেম দেই, না হলে পরে প্যাস লাগাই ফেলবেন আপনারা। দেখেন, আপনাদের জন্য প্রবলেম হচ্ছে, বছরের শুরুতে দেনাদার ছিল 70,000, বছরে মোট কুঋণ অবলম্বন 5,000 টাকা, দেনাদারের উপর 5% কুঋণ ধার্য করা হয় এবং 10% কি বাট্টা সঞ্চিতি রাখা হয়। যদি এটা হলো আমাদের ইনফরমেশন, তাহলে বলছে বছর শেষে বাট্টা সঞ্চিতি কত, বছর শেষে বাট্টা সঞ্চিতি কত। আপনাদের ক্লিয়ারেন্সের জন্য বলতে দেই যে নিট দেনাদারের উপর আমাদের বাট্টা সঞ্চিতি ধার্য করা হয়, নিট দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি ধার্য করা হয়। তাহলে নিট দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি যদি করা হয় আর বাট্টা সঞ্চিতির হার যদি 10%, এটা দেখেন আমার লেখা কত সুন্দর, দর্শক বোঝা যায় না। যাই হোক, তাহলে 10% বাট্টা সঞ্চিতি হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত আপনারা একটু দেখি, ট্রাই করেন তো।
আচ্ছা, অনেকে অনেকটা অ্যান্সার দিয়েছেন, বাট অ্যান্সার বলছি না, কিন্তু আপনাদের কারো অ্যান্সার হয় নাই এখনো। যারা যারা কমেন্ট করেছেন এখন পর্যন্ত কারো অ্যান্সারই হয় নাই। আচ্ছা, দেখি তাহলে আমরা বাট্টা সঞ্চিতি কিভাবে বের করব। এই রিলেটেড যদি আমাদের প্রবলেম আসে তাহলে কি করতে হবে না করতে হবে সেটা একটু দেখি। আমি একটু মুছে দিচ্ছি কোয়েশনটা, সমস্যা নাই। 70,000 টাকা ছিল, কুড়িন ছিল 5,000, আর হলো আমাদের কি বলেছিল, কুড়িন সঞ্চিতি 5% এবং বাট্টা সঞ্চিতি কত, 10%। এটা হলো আমাদের ইনফরমেশন ছিল, তাই না? তাহলে দেখা যাক। তাহলে দেখেন, আমরা জানি যে বাট্টা সঞ্চিতি নিট দেনাদারের উপর ধরে, তাই না? আর এইখানের ইনফরমেশনটা দেখেন, আমাকে অন্য কোনো ম্যাথে এর আগে যে ম্যাথগুলো করেছি কোনোটা কিন্তু আমি বলি নাই বছরের শুরুতে দেনাদার ছিল। এই ক্ষেত্রে আমি কি বলেছি, বছরের শুরুতে দেনাদার ছিল। তার মানে বছরের শুরুতে দেনাদার থাকলে এবং বছরে যদি আমার 5,000 টাকা যদি কি হয়, কুড়ি অবলোপন হয়, তাহলে বছর শেষে আমার দেনাদারের পরিমাণ কত, 65,000। আবার এই 65,000-এর উপর আবার আমার কি করতে হয়েছে, 5% সঞ্চিতি ধার্য করতে হয়েছে। তাহলে আমি যদি, তাহলে আমার 65,000 থেকে আরো কি বাদ যাবে, এই যে 5% আমার বাদ যাবে না, যে 5% আমার ওই যে কুড়ির যে আমাদের সঞ্চিতি যেটা আছে সেটা বাদ যাবে। তাহলে এইটার উপর যদি আমার 5% করি তাহলে কত হয়, 3,250 টাকা হয়। মানে যদি আমার এই যে এটার উপর 5% করি, যদি আমার কত হচ্ছে, 10% করলে 6,500, তার 5% করলে 3,250। তাহলে আমার নিট দেনাদার বছর শেষে কত, এখানে যদি 65,000 থেকে যদি এটা বাদ দিই তাহলে কত থাকবে আমাদের, 61। আচ্ছা, যাই হোক, যেটা আমরা করতেছিলাম, একটু সরি ডিস্টারবেন্সের জন্য। তো এইখানে যেটা আমরা করতেছিলাম সেটা হলো, যদি আমাদের এখন নিট দেনাদার বের করতে গেলে এটা থেকে এটা বাদ দিতে হবে না আমাদের। তাহলে এইখান থেকে আমাদের এটা যদি বাদ দিই তাহলে কত থাকে, 61,750 টাকা, তাই না? তাহলে এইটা হলো আমার বছর শেষে কিসের পরিমাণ, নিট দেনাদারের পরিমাণ। তাহলে আমার এটা যদি বছর শেষে নিট দেনাদার যদি আমার এটা হয়, তাহলে এর উপর আবার 10% বলছিলাম আমার বাট্টা সঞ্চিতি, কি বলছিল, এর উপর আমার বাট্টা সঞ্চিতি বলছিল 10%। তাহলে এর উপর যদি আবার 10% করি তাহলে এটার উপর 10% করলে কত হবে, 6,175 টাকা। বুঝা গেছে? আচ্ছা, যাই হোক, অ্যান্সারটা এটা হবে। দেখেন কিভাবে, আবারও বলছি যে আমার বছর শুরুতে দেনাদার ছিল, বছরের শুরুতে যেহেতু দেনাদার ছিল এর জন্য অবলোপনটা বাদ যাবে। তাহলে আমার নিট দেনাদার কত, মানে তখন হয়েছে আমার বছর শেষে নিট দেনাদার 65,000। তো 65,000-এর উপর আবার আমার 5% কি বলছিল আমাদের, বলছিল 65,000 আমার কি ধরতে হবে, সঞ্চিতি ধরতে হবে। তো 65,000-এর উপর যদি 5% সঞ্চিতি ধরি সেটা আমার কত আসবে, 3,250 টাকা। তাহলে 3,250 টাকা আমার যদি বাদ দিয়ে দেই তাহলে আমার আলটিমেটলি বছর শেষে টোটাল নিট একবার আলটিমেট কত থাকবে, 61,750। আর 61,750-কে আবার কি করতে হয়েছে আমার, 10% এর উপর আমরা ধরছি, এর উপর 10% কি আমাদের হলো বাট্টা সঞ্চিতি ধরতে বলছিল। তাহলে এই 10% বাট্টা সঞ্চিতি ধরলাম, এর জন্য আমাদের আলটিমেট অ্যান্সার কত আসছে, 61,000, সরি 6,175। সিম্পল একটা কাজ, বাট্টা সঞ্চিতি যদি বলে আমার নিট দেনাদারের উপর ধরতে হয়,
আর নিট দেনাদার বের করতে গেলে কি করতে হয়? অবলোপন বাদ দিতে হয়, সঞ্চিতি বাদ দিতে হয়। তো অবলোপন 5,000 ছিল, বাদ দিলাম। তারপরে হলো আমার কি, সঞ্চিতি 5% বলছিল, তাহলে 5% সঞ্চিতিও বাদ দিলাম। তাহলে এইটা আমার বছর শেষে নিট দেনাদার। আর এর উপর কি করতে হবে আমার, এই যে 10% যেটা ধরছি বাট্টা সঞ্চিতি, এই যে বাট্টা সঞ্চিতি ধরলাম। আচ্ছা, তাহলে কি এই বাট্টা সঞ্চিতি রিলেটেড আর একটা প্রবলেম দিব? আচ্ছা, বাট্টা সঞ্চিতি রিলেটেড আর একটা প্রবলেম দিলাম তাহলে। দেখেন, আমাদের ইনফরমেশন বলে দিয়েছে যে বছরের যদি দেনাদারের পরিমাণ 90,000 টাকা হয়, বছরে মোট অবলম্বন কত বলছে? 15,000। 10% হারে কুড়ি সঞ্চিতিও 10%, বাট্টা সঞ্চিতিও কত? 10%। তাহলে বছর শেষে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত হবে? বছর শেষে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত হবে? একটু কাইন্ডলি আপনারা বের করে ফেলেন। এই যে আপনারা আবার ভুল করে যাচ্ছেন, আবারও ভুল করে যাচ্ছেন, ভুল করে যাচ্ছেন। আচ্ছা, অ্যান্সার হবে 8,100 টাকা। দেখেন, নর্মাল একটা কাজ, আপনারা এই যে পেঁচ বাঁধাচ্ছেন, তাহলে তো কিছুই হলো না। বলছে আমার দেনাদারের পরিমাণ কত?
90,000। বছরে মোট অবলোপন কত করা হয়েছে? 15,000। কিন্তু এইটা আমার কোনো কাজের না তো। এই ইনফরমেশন দিছে আপনাকে কনফিউশন করার জন্য। দেখেন আমি কি বলছি বছর শেষে, সরি আমি কি বলছি বছরের শুরুতে দেনাদার বলছি কি এখানে কথাটা? এখানে কিন্তু বছরের শুরুতে কথাটা উল্লেখ করি নাই। তার মানে এই দেনাদারটা কবের? বছর শেষের। তা বছর শেষে আমার এই যে 90,000 আসছে কিভাবে? এটা অলরেডি বাদ দেওয়া হয়ে গেছে। এই অবলোপনটা যদি আমরা বলে দিছি যে কোনো কিছু না বলে দিলে আমরা ধরে নেই ওইটা কি কি কোন ধরনের লিখিত। তা লিখিত মানে কি আমার আর কি করতে হবে না, বাদ দিতে হবে না। এর জন্য আমাদের এই 90,000ই থাকবে। তো 90,000-এর উপর যদি 10% আগে কি করতে হবে? আগে আমার সঞ্চিতি রাখতে হবে না, মানে সরি আগে আমার কুঋণ সঞ্চিতি রাখতে হবে না? তো 10% যদি কুঋণ সঞ্চিতি মানে 10% করলে কত হবে? 9,000। তাহলে 90,000 থেকে যদি আমরা 10% করে 9,000 টাকা যদি আমরা সঞ্চিতি রাখি, তার মানে আমার নির্দেনাদার কত হবে? নির্দেনাদার 41,000 টাকা। এই 81,000 টাকা, সেই 81,000-এর উপর যদি আবার এই যে বাট্টা সঞ্চিতি বের করতে যাই, তাহলে 10% বাট্টা সঞ্চিতি করলে আমার কত হবে? 8,100 টাকা। এটা হলো অ্যান্সার। মানে ধরতে পারছেন কি ব্যাপারটা? এইখানে দেখেন আগের অঙ্কে বলছিলাম দেনাদার বছরের শুরুতে, কিন্তু এখানে কিন্তু দেনাদার আর বছরের শুরুতে বলি নাই। এখন বলছি জাস্ট দেনাদার কত? 90,000। তার মানে আবার এইখানেও কিন্তু বলি নাই যে অলিখিত। অলিখিত কথাটাও কিন্তু আমি উল্লেখ করি নাই। তার মানে এটা বাদ দেওয়ার পরেই আমার 90,000 ছিল। বোঝা গেল? বোঝা যদি যায় তাহলে আজকের ক্লাসের জন্য লাস্ট। এবং এটা আমি বলি আমাদের মেন কোয়েশ্চেন হবে এর আগে যে আমরা টেবুলার আকারে যে ম্যাথগুলা বা যে প্রবলেমগুলো করছি মেনলি ওইখান থেকে প্রবলেম মানে আমাদের কোয়েশ্চেন দিবে। তারপরেও এই যে এই ধরনের মানে আমাদের প্রবলেম দিলেও দিতে পারে, এইগুলো খুব কম আসে। আরেকটা ম্যাথ করাচ্ছি, যদি আমাদের মানে হলো এই চ্যাপ্টারের সব থেকে টাফেস্ট ম্যাথ একটাই করাবো আপনাদের জাস্ট বোঝার জন্য। যারা বোঝার তারা বুঝে নেবেন, এই ধরনের প্রবলেম খুব একটা আসে না, রেয়ার। মানে ধরেন আপনাকে 100টা কোয়েশ্চেন যদি এই চ্যাপ্টার থেকে হয়, 90টা করবে হলো আপনার ওই যে টেবিল থেকে, হয়তো আপনাকে 8টা করবে হলো এই যে এই বাট্টা সঞ্চিতি থেকে, আর 2% অনলি 2% হয়তো করলে করতে পারে, যেমন আগে দেনাদারের পরিমাণ কত। দেখেন আমাদের এই রিলেটেড মানে আমাদের বলতে পারে, দেখেন এইখানে আমরা শুধু সঞ্চিতি বের করছি, বাট্টার হার বের করছি, এগুলো বের করলাম না। এখন আমাকে বলতে পারে বছর শুরুর দেনাদার কত। আমাদের ধরেন আমি একটা ইনফরমেশন দিই, ধরুন বলল দেখেন তো বলছে আমাদের যে 5% বাট্টা সঞ্চিতি ধার্য করায় পরিমাণ দাঁড়ায় কত? 4,500 টাকা। তার মানে আমাদের বাট্টা সঞ্চিতি 5%, সে 5% করার ফলে আমার কত আসছে? 4,500 টাকা। তাহলে যদি কুঋণ সঞ্চিতি 10% হয় তাহলে বছর শুরু দেনাদার কত? বোঝা গেল কি ব্যাপারটা?
আমাদের বলছে 5% বাট্টা ধরায় আমাদের মোট বাট্টা সঞ্চিতি কত আসছে? 4,500 টাকা। তাহলে এখন আমাদের বলতেছে যে বাট্টা সঞ্চিতি 5% করার পরে আবার 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 আর নতুন ইনফরমেশন কি দিছে এখানে, যে আমার মোট পুরি সঞ্চিতির পরিমাণ কত ছিল? 10%। তাহলে এতদিন বলতেছি এতক্ষণ আমরা যা করে আসছি সেটা আমরা কি বের করছি? আলটিমেটলি এই যে বাট্টা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি বের করছি। এখন দেখেন আমাদের কোয়েশনে টোটালটা উল্টা বের করতে বলছে। তাহলে উল্টাটা বের করতে গেলে কিভাবে বের করতে হবে আমাদের? আচ্ছা, এটা কি এই কোয়েশন দেখে মানে আগে আপনাদের বলেন তো যে মানে আচ্ছা আপনারা একটা ট্রাই মারেন যে দেখেন আপনারা পারেন কিনা। উম, হয় নাই আপাতত। যারা অ্যান্সার করছেন অলরেডি কারোরটাই এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা দেখি, এই যে এই ধরনের প্রবলেম আমাদের খুব একটা আসে না, কিন্তু তারপরেও যদি আসে তাহলে আমরা কিভাবে সলভ করব তার জন্য দেখব। আচ্ছা দেখেন, প্রথম হলো আমাদের এই যে যেভাবে বলছে আমরা সেই অনুযায়ী যাব। আমাদের বার্তা সঞ্চিতি সবার পরে ধরে না, বার্তা সঞ্চিতিতে কখন ধরে? আমাদের সবার শেষে ধরে। তার মানে আমাদের যদি প্রথমে যাইতে হয়, যেমন ধরেন আমরা এখানে থেকে আগে যে ম্যাথগুলো করছি বাদ দিয়ে এখানে আসছি, তাই না? তাহলে আমার প্রথমে আমার কি করতে হয়? অবলোপন বাদ দেই, তারপরে কি করি? আমাদের সঞ্চিতি বাদ দেই, আলটিমেট শেষে যে আমাদের কি বারটা বের করি না? তাহলে আমার যদি এইভাবে করে যদি আমরা শেষে যাই, তাহলে আমার যদি আবার পূর্বের এইখান থেকে হলো আমাদের যে দেনাদার থাকে যদি এইখানে আসতে যাই, তাহলে আমি কি এইখান থেকে শুরু করলে হবে? আবার এখান থেকে তো আর শুরু করলে হবে না, আমার কোথা থেকে যাইতে হবে? তাহলে আমার এই বার্তা সঞ্চিতি থেকে যাইতে হবে না? এর জন্য দেখেন আমার 5% বার্তা সঞ্চিতি, আমার 5%-এর জন্য কত আসছে? 4,500 টাকা। তাহলে আমার, আচ্ছা আমি কোয়েশনটা মুছে মুছে ফেলি একটু। তাহলে দেখেন আমার 5% বারটায় যদি আমার 4,500 টাকা হয়, তাহলে আমার নিট দেনাদার কত হবে? মানে এইটা আগে আমরা এই যে এই পাশে আসি যে সঞ্চিতি বাদ দেওয়ার আগে, মানে সঞ্চিতি বাদ দেওয়ার আগে আমার দেনাদার কত ছিল, এখান থেকে এইখানে আসি, তাই না? তাহলে আমার 5%-এ যদি এত হয় তাহলে আমার 100%-এ কত হবে? তাহলে 5%-এ যদি এটা কত হয়? 90, সরি 900। তাহলে এটাতে যদি দেয় আলটিমেটলি আমার এখানে কত আসবে? 90,000। তাহলে এই 90,000 আমার কোনটা আসছে দেখেন তো? সঞ্চিতি বাদ দেওয়ার আগ পর্যন্ত আসছে না? এই 90,000টা আমি সঞ্চিতি কি বাদ দেওয়ার আগ মুহূর্তে। তাহলে এইবার একটা জিনিস বলেন তো, যে এইখানে যে আমাদের 90,000 টাকা আছে যে নির্দেনাদার, এইখানে কি আমার 100% দেনাদার আছে? এখানে কিন্তু আমার 100% দেনাদার নাই। কারণ কি? আমাকে বলছে 10% কি বলা হয়েছে? বাট্টা সঞ্চিতি ধরা হয়েছে না? তার মানে আলটিমেটলি এখানে আমার কত পার্সেন্ট আছে? এখানে আমার 90% দেনাদার আছে। কারণ কি? কারণ হলো আমি 10% অলরেডি কি করছি, যে এখান থেকে ইও বাদ দেওয়া আছে, সঞ্চিতিও বাদ দেওয়া আছে।
তো সঞ্চিতি আমার যদি নির্দেনতা 90,000 হয়, তার মানে এর মানে আলটিমেটলি কি আমার 10% নাই। 10% নাই কেন? কারণ আমি সঞ্চিতিতে বাদ দিছি। তাহলে 90%-এ যদি আমার 90,000 হয়, তাহলে 100%-এ কত? তাহলে এটাতে যদি এটা করি তাহলে 1, তাই না? তার মানে আলটিমেটলি আমার বছর শুরুর দেনাদার হবে কত টাকা? 1,00,000 টাকা। হ্যাঁ, এই তো মাঝে, আচ্ছা আমি করার সময় যে সৌদি ইসলাম, তারপরে হলো সাদিয়া জাহান সুক্তি, আপনাদের যা লিখেছিলেন, হ্যাঁ আপনাদের অবশ্যই অবশ্যই হয়েছে। অ্যান্সার 1,00,000 টাকা। তো এই রিলেটেড প্রবলেম কম দেয়, এর জন্য আমি বেশি প্রবলেম করালাম না। কিন্তু বাই চান্স এনি হাউ যদি দিয়ে দেয়, তাহলে আমরা কি করব? তাহলে যে এই প্রসেসটা ফলো করব। আমাদের সিম্পল একটা কাজ কি করতে হবে, প্রথমে দেখতে হবে বারটা যদি বারটা যদি আমরা একটা দিয়ে দিবে পরিমাণ, তাহলে বারটার পরিমাণে যদি এইটা হয়, তাহলে বারটা ছাড়া আমাদের নেট কত আসবে, তাহলে এটা বের হলো আমার নিট দেনাদার। তো এইখানেও কিন্তু আমার শেষ হয় নাই। এইখানে আমার কি বাদ দেওয়া ছিল? সঞ্চিতি বাদ দেওয়া ছিল, তার মানে এখানে আমার 100% দেনাদার ছিল না, তাই না? তো যেহেতু আমার 100% দেনাদার ছিল না, তার মানে আলটিমেটলি এখন আমার কি করতে হয়েছে? আমাদের 90% দিয়ে করতে হয়েছে। 90% দিয়ে করে আমাদের এই যে এখন আবার 90-তে ভাগ দিয়ে পরে আলটিমেটলি 100 বের করছি। বোঝা গেছে কি ব্যাপারটা? তো আমাদের যদি এই ধরনের প্রবলেম দেয়, তো আমরা এই রিলেটেড মানে আমরা এইভাবে সলভ করে নিব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। বোঝা গেল কি তাহলে? আচ্ছা যাই হোক, তাহলে আজকে ক্লাস রিলেটেড আজকে আমরা বলেছিলাম যে ই করব, ওই কি যেন বলে, অবচয় করতে চেয়েছিলাম, বাট অলরেডি ক্লাস অনেক টাইম হয়ে গিয়েছে, পাস করে ফেলছি, তো আজকে আমরা করছি না। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অবচয় শুরু করব, ঠিক আছে? তো আজকের ক্লাস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তো কাইন্ডলি রিকোয়েস্ট করবো একটু জানান। আজকের ক্লাস ক্লাস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে জানাতে পারেন, আর যদি প্রবলেম থাকার কথা না, তারপরেও যদি থাকে তাহলে তো অবশ্যই বলবেন। ভাই আপনাদের ক্লাস রুটিন তো দেওয়া আছে। জেনারেলি আমাদের অ্যাকাউন্টিং ক্লাস যেটা হয় যে বৃহস্পতিবার সকাল 9টায়, বৃহস্পতিবার সকাল 9টায়। ভাই আমাদের পেজের দেখবেন রুটিন দেওয়াই আছে আপনাদের কাছে, ঠিক আছে? আর আমাদের এই বিশেষ করে আপনাদের ম্যানেজমেন্ট ক্লাস এখন স্টার্ট করিনি। অ্যাকাউন্টিং এর যে ইগুলো আছে এগুলো কাভারের পরে আমরা ম্যানেজমেন্ট শুরু করব। অ্যাকাউন্টিং ক্লাস সাধারণত হলো আমাদের বৃহস্পতিবার সকাল 9টায় নিচ্ছি, বা আপাতত চলছে। যদি তাছাড়াও যদি শিডিউলে স্কেডিউলে যদি এদিক ওদিক হয়, আপাতত একদিনও হয়নি, এই যে মোটামুটি 6-7টা ক্লাস হয়েছে। যদি স্কেডিউল একটু চেঞ্জ হয় তাহলে আপনাদের অবশ্যই আগে পোস্ট দিয়ে জানিয়ে দিবে। হ্যাঁ, প্রাপ্য হিসাব যেটা ছিল এটাই। যদি আপনি ক্লাস কমপ্লিট না করে থাকেন, তাহলে আপনি কাইন্ডলি পুরো ক্লাসটা আবার ভিডিওটা দেখেন, তাহলে হবে। আচ্ছা, ম্যানেজমেন্টের ক্লাসটা আমাদের অ্যাকাউন্টিং পরীক্ষা অবশ্যই ক্যালকুলেটর নিতে পারবেন না। আর ম্যানেজমেন্ট ক্লাসটা আপাতত যদি মাঝামাঝি নেই তাহলে একটা গ্যাপ পড়ে যায়, হ্যাঁ, ম্যানেজমেন্ট ক্লাসটা। তারপরেও যদি পসিবল হয় তাহলে আপনাদের নোটিশ দিয়ে ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে নেওয়া হবে। ম্যানেজমেন্ট ক্লাস আপাতত স্টার্ট করছি না, কারণ হচ্ছে অ্যাকাউন্টিং যেহেতু করতেছি, অ্যাকাউন্টিংটা কমপ্লিট করে পরে ম্যানেজমেন্টে শিফট হতে যাচ্ছি। আর তারপরেও যদি পসিবল হয় যে মাঝে কোনোদিন ম্যানেজমেন্ট নিয়ে দেওয়া, তাহলে আপনাদেরকে নোটিশ দিয়ে দেওয়া হবে। আর পরীক্ষার হলে অবশ্যই ভাই ক্যালকুলেটর নিতে পারবেন না, আপনার হলো খাতার পাশাপাশি সলভ করতে হবে। আর আমাদের পরীক্ষায় অত কমপ্লিকেটেড কোনো ক্যালকুলেশন দেয় না, যেমন এই যে এগুলো করলাম, এগুলোর জন্য কি আমাদের ক্যালকুলেটর লেগেছে? এগুলো যেমন আমরা সিম্পল যে যে টার্মগুলো দিয়েছি, ম্যাথগুলো দিয়েছি, পরীক্ষায় সাধারণত এমন হয়। ভাই আমার ক্লাস ক্লাস ভালো না, অ্যাকচুয়ালি হলো আপনারা বুঝেন ভালো, আপনার স্টুডেন্টও ভালো, খুব ফ্রেন্ডলি। তো যেহেতু আপনারা অনেক সুন্দর করে বুঝতে পারেন, এর জন্য মনে হয় যে না ক্লাসটা ভালো হয়েছে, ঠিক আছে? এখানে আমার কোনো অবদান নাই, সম্পূর্ণ ক্রেডিট আপনাদের।
ভাই আপনাদের একটু গ্রুপে একটু কাইন্ডলি কানেক্টেড থাকেন, কোন ক্লাস কখন হয় না হয় এটা কাইন্ডলি করে দিবে, আপনাদের তো জানিয়েই দেয়। আর আইসিটি ক্লাসটা যেহেতু নতুন ইনক্লুডেড হয়েছে, তো এটার কোনো এখন পার্মানেন্ট স্কেজুল এখনো হয় নাই আইসিটির জন্য। হ্যাঁ, তো আইসিটিটা আপনাদের নোটিশ দিয়ে আপনাদের আপাতত লিমন ভাইয়া নিচ্ছেন, ভাইয়া জানিয়ে দিবে। মার্কেটিং ফাইন্যান্স যেটা আছে, এটা যেহেতু কারো মার্কেটিং আছে কারো ফাইন্যান্স আছে, এর জন্য হয়তো আমরা ক্লাসটা ওইভাবে এগোবো না। আর এখান থেকে আপনারা মোটামুটি বাসায় পড়লেই মোটামুটি বুঝে যাবেন। তারপরেও যদি আপনাদের দরকার হয় তো অবশ্যই আমরা হয়তো দু একটা ক্লাস নিয়ে আপনাদের কোন কোন টপিক পড়বেন বা কিভাবে কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে আমরা একদিন অ্যানালাইসিস করে নিব। তো মার্কেটিং ফাইন্যান্স ওইভাবে যাবো না, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেহেতু কন্টিনিউস করছি, সব জায়গায় আসে, ম্যানেজমেন্টটা মোটামুটি সব জায়গায় আসে, তো এটা করব। কিন্তু সব জায়গায় তো আমাদের মার্কেটিং আর ফাইন্যান্স আসে না। কিন্তু তারপরেও যারা এই যে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবেন বা অন্যান্য ভার্সিটিতে দিবেন যেখানে আসে, তার জন্য কোন কোন টপিকগুলো পড়বেন না পড়বেন সেগুলো নিয়ে একদিন আমি ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, ক্লাস বাড়াচ্ছি না। আপনারা সকাল থেকে অনেকে ঘুমটুম নষ্ট করে ক্লাসে ছিলেন, এর জন্য সকলকে ধন্যবাদ। আর এখন সবাই নাস্তা করে নেন যারা করেন নাই, যাই হোক থাকেন তাহলে। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা অবচয় যদি আর টাইম পাই বা আমাদের পসিবল হয় তাহলে অন্য কোনো টপিকও নেক্সট ক্লাসে আমরা কভার করে নিব, ঠিক আছে? তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।